আসসালামু আলাইকুম সবাইকে জুলজি চিত্র আঁকার ক্লাসের সেকেন্ড পার্টে সবাইকে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের ফার্স্ট পার্টে অলরেডি অধ্যায় ১ থেকে ৫, ৭ এবং ১১ শিখে ফেলছি। এই যে ক্লাসটা, এই ক্লাসটায় আজকে আমরা অধ্যায় ৬, অধ্যায় ৮, ৯, ১০ এবং অধ্যায় ১২ এখানে যে চিত্রগুলো আছে সেগুলো হচ্ছে আঁকার চেষ্টা করব। এবং তোমরা যারা হচ্ছে এখনো অনেকগুলো হচ্ছে ক্লাস খুঁজে পাও নাই যে ভাই বোটানি ক্লাস কোথায়, জুলজি ক্লাস কোথায়, তোমরা হচ্ছে দেখবা যে কমেন্টে একটা প্লেলিস্ট লিংক দেওয়া আছে, এখানে ৪টা ক্লাস আছে। বোটানির ২টা পার্ট এবং হচ্ছে জুলজির ২টা পার্ট। তো তুমি যেকোনো ব্যাচ হও, তুমি ২৬ ব্যাচ হও, ২৭ ব্যাচ হও কিংবা ২৮ ব্যাচ হও, তোমার যেই সময় যেই চিত্রটা লাগবে প্রত্যেকটা দেখবা টাইম স্ট্যাম্প করা আছে এর মাঝখানে। তো তোমরা হচ্ছে সুন্দরভাবে সেখানে চলে যাবা এবং সেখানে মানে কোনটা তুমি শিখতে চাও সেগুলো হচ্ছে সুন্দরভাবে আঁকবা, শিখবা এবং প্লাস তোমার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমার এই ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে খাতায় যেভাবে আঁকতাম তার সাথে জাস্ট কনসেপ্টটা তোমাদের একটু বলে দাও যেন তোমরা একটু মনে রেখে আনসার করতে পারো বা হচ্ছে মনে রাখার টেকনিকগুলো সহজে মাথায় থাকে। ওকে, আমি যে খুব ভালো আঁকি জিনিসটা এমন না, বাট আমি যতটুকু আঁকি, যতটুকু আসলে শিখছি সেগুলোই হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসের মাধ্যমে। এবং তোমরা দেখবা যে তোমরা যদি ২৭ ব্যাচ বা ২৮ ব্যাচ বা অন্য কোনো করেসপন্ডিং ব্যাচ হয়ে থাকো, তোমরা দেখবা হচ্ছে এই চ্যানেলের সাথে আরেকটা চ্যানেল কোলাব করা আছে। বায়োলজি রিলেটেড ভিডিওগুলো ওই চ্যানেল থেকে সামনে সবসময় আসবে বা হচ্ছে তুমি যদি আমি এটা আরো কয়েকদিন পরে অথবা তুমি যদি পরে দেখে থাকো অনেক, দেখবা সেখানে হচ্ছে অনেকগুলো বায়োলজি ক্লাস হোপফুলি থাকবে। ভার্সিটি, মেডিকেল, একাডেমিক সবগুলো বায়োলজি রিলেটেড একটা চ্যানেল খুলছি, সাফারিং ফ্রম বায়োলজি। সেটাই হচ্ছে সাবস্ক্রাইব করে তোমরা সেখানে জয়েন হয়ে থাকবা। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। তাহলে আমরা হচ্ছে আজকের যে ক্লাসটা, এই আজকের ক্লাসটা হচ্ছে শুরু করতে পারি। ক্লাস শুরু করার আগে কিছু কথা, সেটা হচ্ছে কি যে তোমরা অবশ্যই কিন্তু চিত্র পেন্সিল দিয়ে আঁকবে। আমি প্রতিটা ভিডিওতে এটা বলতেছি যে ডেফিনিটলি চিত্র, নিচে চিত্র লেখা বা হচ্ছে তোমার যে চিত্রের সাইডে মার্কিং করা সবগুলো কিন্তু পেন্সিল দিয়ে লিখবা। আমি মাঝে মধ্যে তোমাদের ভিজুয়ালাইজেশনের সুবিধার্থে লাইক অনেকগুলো আলো আছে সেখানে আমি কলম ইউজ করব, বাট এটা নিয়ে তোমরা হচ্ছে বিভ্রান্ত হবা না। ঠিক আছে? আই হোপ আমি তোমাদের বুঝাতে পারছি এই ব্যাপারটা। আমরা শুরু করব অধ্যায় ৬। অধ্যায় ৬ মেইনলি আমরা আসলে ২টা জিনিস বেসিক্যালি আঁকি। একটা হচ্ছে তোমার বৃক্কের অন্তর্গঠন যেটা সেটা, এবং আরেকটা হচ্ছে নেফ্রন। তো আমরা ডিরেক্টলি ওই জায়গা থেকে শুরু করতে পারি। ১ম যে চিত্রটা আমরা অঙ্কন করব সেটা হচ্ছে কোনটা, বৃক্কের অন্তর্গঠন। এবং সেখানে আমরা একটা শিমের বিচি আঁকি। তারপরে সেখানে বেশ কিছু পিরামিড দেই। রেনাল ধমনী প্রবেশ করে, স্নায়ু প্রবেশ করে। বের হয়ে যায় শিরা এবং আমাদের যে ইউরেটার সেটা। এটা মোটামুটি আঁকলে এখানে আমাদের কাজ শেষ হয়ে যায়। তো আমরা এটা ফ্রি হ্যান্ড ড্রয়িংই করব, চাঁদা দিয়েও চাইলে করা যায়। বাট আমরা এই জায়গা থেকে ফার্স্ট হচ্ছে এটা স্টার্ট করতে পারি। তো ফ্রি হ্যান্ড ড্রয়িং এ আমরা কি করতেছি? ফ্রি হ্যান্ড ড্রয়িং এ হচ্ছে আমরা ফার্স্টে এটাকে কি করব? এটাকে আমরা হচ্ছে একটা জাস্ট ফ্রি হ্যান্ডে আমাদের কাছে যে বৃত্ত আছে এটা হচ্ছে এখানে নিলাম। ওকে? বৃত্ত বলতে এরকম শিমের বিচি টাইপ অফ এটা হচ্ছে আঁকলাম। এখন আমার কাজটা কি? কাজটা হচ্ছে এইটাকে নিয়ে এই যে একদম এইখানে যে লেয়ার গুলো আছে না, এটাকে একটু কার্ভ করে দাও আগে। এইখানের যে অংশগুলো আছে এই অংশগুলো আমার দাগ দেওয়া, আস্তে আস্তে কি করে আস্তে আস্তে দাগ দেওয়া এখানে। সো আমরা ফার্স্ট হচ্ছে এই জায়গায় দাগ দিই একটা, এই যে এরকম এরকম ভাবে তুমি এটার বরাবর হচ্ছে দাগ দিতে থাকবে পাশাপাশি। ওকে? আমি হচ্ছে ঘুরাই ঘুরাই এটাকে দাগ দিচ্ছি, দেখো তোমরা। সো এমনভাবেই শেষ করবো যেন এটা বরাবর থাকে। ঠিক আছে? বেশ উপরেই শেষ হবে, নিচে এতটুকু ফাঁকা থাকলে সমস্যা নেই তেমন কোনো। আসলে ওইভাবে আসলে আঁকা হয়। সো এরপরে তুমি যেটা করো এই যে এরকম ভাবে ত্রিভুজের যে অংশটা সেটা হচ্ছে শেষ করা। একদম চুক্ষা দিবা না, নিচের দিকে একটু হচ্ছে একটু স্মুথ বা হচ্ছে একটু সফট এরকম ভাবে রাখবা। ওকে? এই ঘুরায় ঘুরায় করতেছি যেন হচ্ছে আমার ত্রিভুজ আঁকাটা ভালো হয় কম্পারেটিভলি। ওকে? সো এটা এখানে থাক। আমি একটা কাজ করতে পারি, এখানে যেহেতু আমার একটা বাদ রয়ে গেছে আমি এই জায়গায় আরেকটা এঁকে দিই। যেহেতু এটা আরেক জায়গায় আঁকছি আমি তাহলে এটাকে মুছে দিই। ঠিক আছে? তোমাদের মাঝে মধ্যে এরকম হবে যে ভাই আমি তো যেইরকম চাচ্ছিলাম ওইরকম ভাবে কাছাকাছি আসেনি। সো তুমি চাইলে এরকম ভাবে করে মুছে দিতে পারো, সমস্যা নেই তেমন কোনো। এই যে এই কানেক্ট করে দিব, দ্যাটস ইট। আর তেমন কোনো ঝামেলা নেই। এইখানে যেটা আমাদের কাছে ছিল এটা হচ্ছে আমরা কি করলাম, এটাকে আমরা এইভাবে কানেক্ট করে দিতে পারি। চলো, এই জাস্ট মেইনলি হচ্ছে এটা। সো তুমি যেভাবে কানেক্ট করো সমস্যা নেই, বাট তোমার আঁকা হয়েছে, ফেয়ার ইনাফ আর কি। এবার এখানে আমরা কি দিব, একটা ভি শেপ দিব। ভি শেপ, একদম ডিরেক্টলি ভি, একটু কার্ভি ভি শেপ দিব আর কি। এই সো এখান থেকে এটা বের হয়ে এটা হচ্ছে এখান থেকে চলে গেছে। ওকে? সো আমরা হচ্ছে কি আঁকলাম, আমাদের রেনাল যে পিরামিডগুলো আঁকছি সেটা হচ্ছে আঁকা শেষ। এবার তোমার এখানে বেশ কিছু জিনিস প্রবেশ করবে, বেশ কিছু জিনিস বের হয়ে যাবে। ঠিক আছে? কি কি প্রবেশ করবে, কি কি বের হবে এটা একটু আমরা দেখি আস্তে আস্তে। সো ফার্স্ট কথা হচ্ছে যে ভাই আমার এই জায়গায় আপনার রেনাল যে ধমনী আছে সেই ধমনীটা হচ্ছে প্রবেশ করবে। ওকে? রেনাল ধমনী প্রবেশ করলো। আর এখান থেকে কি বের হয়ে যাবে? বের হয়ে যাবে হচ্ছে রেনাল শিরা। আমি এটাকে পাশাপাশি এঁকে জাস্ট বোঝাতে চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, দুজন পাশাপাশি আছে, ভালো কথা। ওকে? এটা হচ্ছে আমাদের রেনাল শিরা। আর এখান থেকে স্নায়ু দিতেও পারো, নাও দিতে পারো, সমস্যা নেই তেমন কোনো। স্নায়ুটা দরকার হলে আমি এই যে এইখান থেকেও দিয়ে দিই, সমস্যা নেই। স্নায়ুটা জাস্ট র্যান্ডম, তোমার যে আঁকতে হবে এরকম না। স্নায়ুটা হচ্ছে অপশনাল। ওকে? স্নায়ুর জাস্ট পার্টটা তুমি দিতে পারো চাইলে, যেমন এখানে স্নায়ু প্রবেশ করছে, এর বেশি কিছু লাগবে না, জাস্ট ডাবল লেয়ার আর কি। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে কি, এই যে জায়গাটা আছে আমাদের কাছে, এই জায়গা থেকে একটু কার্ভ করে আমি বলতেছি আমার এখানে কি বের হয়েছে, আমাদের যে ইউরেটারটা আসবে সেই ইউরেটার হচ্ছে এখান থেকে বের হয়ে গেছে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাছে ওভারঅল কথা।
আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কাছে বাহিরের লেয়ারটা, এখানে আমরা হচ্ছে একটা লেয়ার আঁকবো আর কি, একটু মোটা করে এই বরাবর দিব। ঠিক আছে, এটা হচ্ছে কর্টেক্সের অংশটা হচ্ছে আমরা রাখতেছি। ওকে, একটু লাস্টে কার্ভ করে দিচ্ছি, বলতেছে যে মানে জাস্ট কাট করছি এটা বোঝানোর জন্য, যে এরকম করে জাস্ট কার্ভ কার্ভ কাট করছি আর কি। এটা হচ্ছে ওইখানে কথা। আর এইখানে যে আমাদের কাছে পিরামিডগুলো আছে, পিরামিডগুলোর মাঝখানে আমাদের রে দিতে হবে। ওকে, এখন তোমাদের আমি একটু ওভারঅল বলি যে মেইনলি আসলে কি কি থাকে। আর একটু আকার আছে, আমি কিছুক্ষণ পরে বলতেছি, বাট আগে ফার্স্টে বুঝাই নি, তারপর একটু আঁকবো। এটা হচ্ছে কর্টেক্স, বাহিরের অংশ। এটা হচ্ছে মেডুলা। ওকে, এটা হচ্ছে রেনাল পিরামিড। আচ্ছা, এবং এই জায়গায় আমাদের কাছে যেটা থাকে, এই জায়গায় আমরা হচ্ছে বেশ কিছু ক্যালিক্স পাই। এই যে দেখো, এইগুলো মাইনর ক্যালিক্স থাকে, কতগুলো মিলে আবার মেজর ক্যালিক্স ফর্মেশন করে। সো এই জায়গায় তুমি মেজর ক্যালিক্স বলতে পারো, মানে দুই তিনটা মিলে একসাথে। আবার চিত্রটা দেখানোর প্রয়োজন নেই, বাট তুমি মার্কিংয়ে লিখে দিবা। এটা হচ্ছে আমাদের কাছে পেলভিস, অর্থাৎ এই ইউরেটারটা, এটা দেখো এখানে সেটা ফানেল আকৃতির মতো অংশ ধারণ করছে না, এটাকে বলা হয় পেলভিস। আচ্ছা, এটা তুমি বলবা রেনাল ধমনী। ধর ধমনীর ক্ষেত্রে আমি বললাম যে এটা হচ্ছে ভেতরের দিকে গেছে। রেনাল শিরা, এটা হচ্ছে বাইরের দিকে গেছে, হচ্ছে রেনাল শিরা। এটা হচ্ছে কি আমাদের কাছে ইউরেটার। ওকে, আর বাহিরের দিকে কি থাকবে? বাহিরের দিকে থাকবে হচ্ছে ক্যাপসুল। ওকে, বাহিরের দিকে কি থাকবে? বাহিরের দিকে থাকবে ক্যাপসুল। এবার ফাইনাল যে অংশটা আমরা আঁকবো সেটা হচ্ছে কোনটা? তোমরা কিছুক্ষণ পরে গিয়ে আম, পাবা হচ্ছে নেফ্রন। সো নেফ্রনটা আমরা জাস্ট ওভারঅল না একটা জায়গায় জাস্ট এঁকে বলে দিব যেটা নেফ্রন। ধরো এই যে এইখানে আঁকলাম ইউ শেপ দিয়ে, ভেতরের দিকে যাবে, এরপরে হেনরি লুপ দিয়ে, এরকম দিয়ে এই এটা দিয়ে বুঝাইলাম কি যে তোমার এখানে নেফ্রন আছে, দ্যাটস ইট। সো আমরা এবার একটু মার্কিং করি, তাহলে তোমাদের জন্য হচ্ছে বোঝা সুবিধা হবে। ছোট একটা জিনিস বলে দিই এখানে, এই যে দুইটা রেনাল পিরামিড আছে, এর মাঝখানের যে অংশটা আছে না, এটাকে আমরা রেনাল কলাম বলতেছি। এটা মেডুলার একটা অংশ ভেতরে গেছে দুই রেনাল পিরামিডের মাঝখানে, এটাকে কি বলা হচ্ছে? রেনাল কলাম। ওকে, বাইরে থেকে আসি আরেকবার। এটা হচ্ছে তোমার আবরণী, ঠিক আছে, ক্যাপসুল। এরপরে তোমার এখানে থাকে কর্টেক্স, মেডুলা, কলাম। এটা হচ্ছে রেনাল পিরামিড। এটা হচ্ছে মাইনর ক্যালিক্স। কয়েকটা মিলে এই জায়গা বরাবর দেখা হবে মেজর ক্যালিক্স, বা এই জায়গা বরাবর দেখা হবে মেজর ক্যালিক্স। চিত্রে আমাদের দেখানোর প্রয়োজন নেই কতগুলো মিলে আসলে হয়। এটা যে ভেতরে যাচ্ছে ধমনী, বাইরে যাচ্ছে শিরা, রেনাল আমরা বলতে পারি কি স্নায়ু। এই হচ্ছে আমাদের কাছে কি ইউরেটার। ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে ওভারঅল কথা, আমি যাদের দেখাই দিই আর কি। ওকে, সো এটা মোটামুটি তুমি আঁকবা। এখানে কয়েকটা জিনিস ঐচ্ছিক আছে, সেটা হচ্ছে তুমি তোমার যেই মেজর ক্যালিক্সটা সেটা দেখাইতেও পারো, দেখাইলে ভালো। আরেকটা জিনিস আমি তোমাদের বলি, এই যে রেনাল পিরামিডটা এইখানে দেখো একটু সরু হয়ে আসছে না, এই যে একদম মুখের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে রেনাল প্যাপিলা। কোনটা বলতেছি দেখো, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কি রেনাল প্যাপিলা। এবং এইখানে খেয়াল করবা, আমি কিন্তু সবগুলোর আগেই রেনাল ইউজ করছি, তুমি এই মেডুলার কর্টেক্সের আগে না ইউজ করলে হবে। সো ওভারঅল রেনাল লিখতে 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 তুমি রেনাল মেডুলার রেনাল যে হচ্ছে কর্টেক্স, দুটো আসলে সেমই, কর্টেক্স বলার আর হচ্ছে তোমার মেডুলা বলো। তো এখানে অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা, এগুলো আসলে ওভারঅল থাকে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। এবং আমরা কিন্তু বাম ডান মিলাই রাখছি, কেন বলতেছি, কিছু কিছু ফিগার তুমি পাবা যেগুলো আসলে এত এত লেবেলিং থাকে, যেটা তোমার কার্যত দুই সাইডে আঁকাই সবচেয়ে বেশি ভালো, নাহলে এক সাইডে অনেক বেশি হিজিবিজি হয়ে যাবে। সো আমরা এরপরে ফাইনালি লিখবো চিত্র বৃক্কের অন্তর্গঠন। ওকে, সো দ্যাটস ইট। আই হোপ বুঝতে পারছো। এবার আমরা পরে নেফ্রনের পার্টে চলে যাই। নেফ্রনের বিভিন্ন অংশ অনেক সহজ, জাস্ট একটু পেঁচানো আর কি, একটু পাইপের মতো আঁকতে হয়, তাইলেই তোমার হচ্ছে এখানে কাজ শেষ। তো আমরা একটু ওভারঅল দেখি এখানে মেইনলি কি করতে হয়। তুমি আমার সাথে দেখো। ফার্স্টে হচ্ছে তুমি একটা মাঝখানে একটা দাগ দাও। এটা দিয়ে আমি আসলে কি করি, এটা দিয়ে আসলে আমি দুইটা অংশকে আলাদা করি। একটা হচ্ছে তোমার কর্টেক্স, আর একটা হচ্ছে মেডুলা। যে কিছুক্ষণ আগে কর্টেক্স মেডুলা দেখছি না, ওই কর্টেক্স মেডুলার দুটো অংশের মধ্যে আসলে নেফ্রনটা থাকে। এটা আসলে মূত্র তৈরির জন্য অনেক মেকানিজম থাকে, ওইটার মধ্যে একটা পড়ে। তো ফার্স্ট কথা হচ্ছে কি, ফার্স্ট কথা হচ্ছে আমরা ইউ আকৃতির একটা অংশ হচ্ছে আঁকবো। ইউ আকৃতির জাস্ট এখান থেকে দেখো, ফার্স্ট এই যে ইউ আকৃতির একটা অংশ হচ্ছে আমরা আঁকলাম। ওকে, তো এরপরে এর সাথে হচ্ছে এখানে তুমি দাও, ভাই এই যে আমি হচ্ছে ইউ আকৃতির একটা অংশ আঁকলাম। ওকে, আচ্ছা দিলাম। এরপরে তোমার হচ্ছে কি, এরপরে তোমার এখান থেকে পেঁচানো অংশ যাবে আর কি। এই যে এখান থেকে কি করলো, পেঁচানো অংশ গেল। ওকে, এই অংশ যাওয়ার পর এটা হচ্ছে টুপ করে নিচের দিকে ঢুকে যাবে, টুপ করে নিচের দিকে ঢুকে যাবে। তো এটা তুমি লেয়ারটা আগে ঠিক করো। এই যে আসলো না এই পর্যন্ত, দেখো কিন্তু আসছে না। এখন এইখানে আসার পরে এইটা হচ্ছে আমাদের কাছে এখানে লুপ অফ হেনলি স্টার্ট হবে, লুপ অফ হেনলি। ওকে, হেনরি না। সো এইখানে সেটা হচ্ছে আরো চিকন হয়ে যাবে, আরো চিকন হয়ে যাবে। সো ইউ এইখানে যেটা তোমার কাছে আঁকবা, এখানে একটা ফার্স্টে এঁকে তুমি একটা ইউ দাও আগে, সবার আগে দিছো না, এটা অনেক চিকন হবে আর কি টাইপ। এরপরে যখন আবার অংশটা শুরু হবে, এটা আবার একটু মোটা হয়ে গেছে। এই যে এইখান থেকে বের হওয়ার আগে আবার একটু মোটা হয়ে যাবে। এরপরে ভাই সহজ কথা, একটু আঁকা বাঁকা পেঁচানো নালিকা দাও এদিক থেকে, একটু আঁকা বাঁকা দিক থেকে পেঁচানো নালিকা দাও, দিছো। এরপর একটা বড়, বলতে পারো নল সংগ্রাহক নালিকা এর সাথে যুক্ত করে দিবা, দিলাম। ওকে, এখন মেইনলি আমি তোমাকে একটু বলি এখানে আমরা কি কি আঁকছি। এটা হচ্ছে তোমার কর্টেক্স, বাহিরের অংশ, এটা হচ্ছে মেডুলা।
এই জায়গায় যেটা আমরা আঁকছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে বোম্যান্স ক্যাপসুল। ওকে? এবং এই বোম্যান্স ক্যাপসুলে আমাদের কাছে এখন কি, এটাই হচ্ছে কি করে ফিল্টার করে আমার রক্তটাকে। তাহলে রক্ত কোথা থেকে আসবে? রক্তের নালিকা আঁকতে হবে আমাকে। রক্তের নালিকা এখান থেকে আমাদের জন্য এই জায়গায় যেটা আসতেছে সেটা হচ্ছে কোনটা? এফারেন্ট, মানে যেটা আসতেছে। যেটা হচ্ছে কি রক্তটা যেটা থেকে আসতেছে এটাকে বলে এফারেন্ট। আসলো। আসার পরে এই জায়গায় হচ্ছে এরকম বিভিন্ন প্যাচ হয়ে যাবে। সেরকমভাবে তুমি প্যাচ দিতে পারো, সমস্যা নেই। তারপরে তোমার কি হবে? তারপরে হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। মানে কি এটা ইফারেন্ট। এফারেন্ট আর্টারিওল এবং হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। ওকে? এটা করার পরে তোমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। ক্যাপসুলের মতন একটা ক্যাপসুল। এরপরে তোমার যেটা শুরু হয়েছে এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল, বোম্যান্স ক্যাপসুল, ইফারেন্ট আর্টারিওল। এটা হচ্ছে আমাদের কাছে বোম্যান্স ক্যাপসুল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে নিকটবর্তী প্যাচানোনালিকা। ইংলিশে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, যারা ইংলিশ ভার্সনে আসো। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এরপরে যখন নিচে চলে গেছে, এটা হচ্ছে কোনটা? এটা আমরা বলি হচ্ছে এই পুরোটাকে বলা হয় লুপ অফ হেনলি। এটাকে বলা হয় লুপ অফ হেনলি। ওকে? তো এই যে জায়গাটা এটাকে বলা হয় অবরোহণ বাহু, মানে নিচের দিকে নামতেছে। আর এইখান থেকে যে শুরু হচ্ছে এটাকে বলা হয় আরোহণ বাহু বা ডিসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হেনলি, যারা হচ্ছে ইংলিশ ভার্সনের। এরপরে সেটা ওঠানোর পরে আমাদের কাছে কি হবে? এটা নিকটবর্তী ছিল, এটা হবে দূরবর্তী প্যাচানোনালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আর ফাইনালি এইটা যেটা, এটা হচ্ছে কি একটা নেফ্রনকে সংগ্রহ করতেছে, এটাকে বলা হয় সংগ্রাহক নালিকা। এবং অনেকগুলো সংগ্রাহক নালিকা আবার মিলিত হয়ে একসাথে ডাক্ট অফ বেলিনি ফর্মেশন করে। সো এই হচ্ছে এখানে কথা, এটা কর্টেক্স, এটা মেডুলা। আমরা ওভারঅল প্রতিটা যে অংশ, প্রতিটা অংশ হচ্ছে দেখে ফেলছি। এবার আমরা একটু লেবেলিং করি, ঠিক আছে? লেবেলিং এর কেসে তুমি ওভারঅল দুইটা সাইডে আসলে মিলাই ঝিলিয়ে আঁকতে পারো, সমস্যা নেই তেমন কোনো। তো ফার্স্ট হচ্ছে এখানে আঁকি। সো এখানে আমরা আঁকার সময় হচ্ছে একটা ভুল করে ফেলছি। কি ভুল করে ফেলছি বলতো? অবরোহণ বাহু হচ্ছে নিচের দিকে, এটা নামবে। আর আরোহণ বাহু কোনটা? আরোহণ বাহু হচ্ছে এই যে যেটা উপর দিকে উঠতেছে, এটা হচ্ছে অবরোহণ, এটা হচ্ছে আরোহণ। ওকে? তো মুছে ঠিক করে ফেললাম। সো এই হচ্ছে আমাদের কাছে এখানের যে অংশটা আঁকা। আই হোপ তোমরা এই জায়গাগুলো হচ্ছে ভালোভাবে দেখতে পারতেছো। এবং ফাইনালি লিখবা হচ্ছে কি যে চিত্র, নেফ্রন, নেফ্রনের বিভিন্ন অংশ। So, চিত্র হচ্ছে কি নেফ্রন। সো এই হচ্ছে ওভারঅল আমাদের কাছে এখানে কথা। আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে কি কি আঁকতেছি কি না আঁকতেছি। সো আরেকটু উপরে উঠাই, তাহলে গেছে হচ্ছে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাছে নেফ্রন, যেটা নেফ্রনের গঠনের পার্সপেক্টিভের কথা। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। বৃক্কের এই অধ্যায়ে এই দুটো আসলে মেইনলি আছে। চাইলে তোমার হচ্ছে ডায়ালিসিসের পার্টটা দেওয়া যায়, বা ডায়ালিসিস মেইনলি মেকানিজম বেসিস। ওকে? সো আমরা পরের পার্টে মুভ করি, পরে আমাদের কাছে এটা আছে। আমরা চলে আসছি অধ্যায় 8 এ। অধ্যায় 8 এ আসলে তুমি কি আঁকবা? অধ্যায় 8 এ তোমাদের এখানে কতগুলো অংশ আছে। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ, যেটা চোখের অন্তর্গঠনটা তোমার হচ্ছে ওভারঅল আঁকতে হয়, চোখের লম্বচ্ছেদ যেটা আমরা আসলে বলি, সেটা আঁকতে হয়। এরপরে তোমার হচ্ছে যে শ্রবণ, যেটা মানে কিভাবে শব্দটা তুমি শোনো, তার যে ক্রিয়া কৌশল, এবং ৩ নাম্বার যেটা কিভাবে ভারসাম্য রক্ষা হয়। তো প্রথম যে আমরা বললাম দুইটা, এই দুইটা বিশেষ করে চোখ এবং কানের, এটা একটু অনেকগুলো কমপ্লেক্স, অনেকগুলো আঁকতে হয় বিশেষ করে চোখের পার্টে, বাট আমরা সহজেই শিখবো। আর ফাইনালি আমাদের কাছে নিউরন যেটা, সেই নিউরনের অংশটা হচ্ছে আঁকতে হয় আরকি। সো এই কয়েকটা পার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অধ্যায় 8 এর জন্য। তো আমরা সেই জায়গাটায় হচ্ছে প্রসিড করি। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্র আঁকবো, সেটা হচ্ছে চোখের লম্বচ্ছেদ, যেটা চিহ্নিতকরণ করতে বলে তোমাদের। এবং এটা খুব অল্প সময়ের মাঝখানে বেশি মার্কস পাওয়া যায়। তোমার আঁকা যেরকমই হোক না কেন, তুমি ধরো মার্কিং যদি করতে পারো, তোমার মোটামুটি এখানে ফুল মার্কস পাবে। এবং এই লেবেলিং যেটা বা চিহ্নিতকরণের ক্ষেত্রে ডান পাশ বাম পাশ মিলাই করতে পারবো আমরা। কেন? কারণ সবগুলো আমরা তো জানি ডান পাশে করতে হয়। বা ডান পাশে এটা যদি সবগুলো করতে যাও, বেশি হচ্ছে তোমার কমপ্লেক্স হয়ে যাবে, মানে বেশি হিজিবিজি হিজিবিজি হয়ে যাবে। সো হিজিবিজি যেন না হয়, এই জন্য আমাদের কাছে চলে আসছে হচ্ছে এটা। এবং আমরা যে কম্পাসটা, সেই কম্পাসটা নিয়ে নিছি। কম্পাসটা নেওয়ার পর আমরা শুরু করতে পারি বিসমিল্লাহ বলে। সো আমরা বড় বড় 4টা বৃত্ত আঁকবো, ঠিক আছে? আমরা কি করতেছি, বড় বড় 4টা বৃত্ত আঁকবো এখানে। সো এই যে প্রথম যেটা, সেই প্রথম বৃত্তের অংশটা এখানে চলে আসলো। দেখি আমরা এটাকে মোটামুটি এটাকে আমরা একটা বরাবর অংশে গিয়ে শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? এই যে মোটামুটি এখানে আমরা একটা গ্যাপ দিলাম, আর একটু কাছে এনেও করতে পারো তুমি চাইলে। এই যে ওকে। সেই হচ্ছে আমাদের কাছে প্রথম কথা। আরেকটু এখানে আমরা গ্যাপ দিই, তাহলে একটু বেটার হবে আর কি। পরে মোছা যাবে, সমস্যা নেই। মেনলি আমরা কর্নিয়াটা দিব, এই জন্য হচ্ছে একটু ফাঁকা রাখলাম আর কি। সেকেন্ড যে অংশটা, সেটা হচ্ছে কোনটা? সেকেন্ড অংশটা হচ্ছে তুমি এটার বরাবরই দিবা আরেকটা লেয়ার। আচ্ছা, ৩ নাম্বার লেয়ার যেটা, ৩ নাম্বার লেয়ারটা চেষ্টা করবা হচ্ছে এটার বরাবর রাখতে, ঠিক আছে? এই যেটা, এই যে দেখো একটু কমানো, একটু কমায় হচ্ছে এই জায়গা থেকে শুরু করার, অথবা এই জায়গা থেকে শুরু করার। একটু এটা কম দিতে হয়, ঠিক আছে? এই লেয়ারের পার্টটা। সো আমি হচ্ছে এটাকে এনে এখন এইটা কোন জায়গায় শেষ করবো আমি তোমাকে একটু জাস্ট ওভারঅল যদি ওভারভিউ দিই, যেটা এই বরাবর শেষ হবে ওই পর্যন্ত শেষ করবো। এই যে এই দেখো বরাবর আর কি। কেন বলতেছি আমি তোমাকে কিছুক্ষণ পরে বলতেছি। তোমার এখানে একটা সাসপেন্সরি লিগামেন্ট অ্যাটাচ করতে হবে, এই জন্য আমরা এটাকে এই বরাবর রাখছি। এবার আসা হচ্ছে এটাকে, আমি এটাকে এবারের সাথে কানেক্ট করলাম। ওকে, আমরা আসলে চোখের 3টা লেয়ার, এই 3টা লেয়ারই আসলে আঁকছি, তেমন কোনো ঝামেলা নাই। এবার চলে আসা হচ্ছে এইটার যেটা আছে, এটার আমরা এখন কি করবো? এটা আমরা হচ্ছে এবার পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আঁকবো। পূর্ব দিগন্তে কি সূর্য উঠেছে। So আমরা ফার্স্ট হচ্ছে এই জায়গাটা একটু উঁচু দিই, একটা ডট দিই মাঝখান বরাবর। এবং এটাকে আমরা চেষ্টা করবো কি, এটাকে আমরা চেষ্টা করবো হচ্ছে একটা কার্ভি লাইন হচ্ছে এখানে ড্র করার, কার্ভড একটা লাইন।
এই যে আমার পেন্সিল একটু মোটা তোমাদের দেখানোর জন্য, বাট এটা তুমি যদি কয়েকবার একটু এরকম ওভাররাইট করো তোমার মোটামুটি এই জায়গা থেকে এটা হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাছে গেল। সো এটা এখানে আমাদের কাছে গেছে, তেমন ঝামেলা নেই। ওকে, আচ্ছা, এর পরের অংশটা হচ্ছে কি আমরা আসলে মিনি কর্নিয়া আঁকছি। এবার একটু দেখো এখানে আমরা কি করতে হবে। এখানে তোমার কাছে হচ্ছে একটু ভাঁজ দাও, এটা যেটা আছে এটা একটু ভাঁজ দাও। ওকে, এবার এই জায়গাটা যেটা আছে এই জায়গা থেকে তুমি হচ্ছে কি করবা, তোমার যে জায়গাটা শেষ হয়েছে জায়গা থেকে ট্রায়াঙ্গেল একটা অংশ হচ্ছে এই বরাবর নিয়ে আসো। ওকে, এবং দেন এটাই এইটার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে তোমার কি করতে হবে, এটা এরকম বন্ধু থাক, সমস্যা নেই। এরপরে তোমার যে কাজটা আমি তোমাকে একটু বলি, এবার তোমার এইটা যেই বরাবর আছে, এই দেখো এটা যেই বরাবর আসলে নামছে ওই বরাবর পর্যন্ত তুমি হচ্ছে একটা ত্রিভুজের এই পয়েন্টটা নাও। ওকে, এটা একটু বেশি কমপ্লেক্স তোমাদের কাছে লাগলে সমস্যা নেই, জাস্ট ইউজুয়ালি আঁকলেই হবে। আমি জাস্ট তোমাদের বইয়ে যেই স্টাইলে আছে ওই স্টাইলে একটু আঁকার চেষ্টা করে দিচ্ছি। ওকে, তো এরপরে তোমার কাজটা কি হবে, এরপরে তোমার কাজ হবে এইটা যেটা এটাকে তোমার সামনে পর্যন্ত নিয়ে যাওয়া। এটাকে তোমার কি করে সামনে পর্যন্ত নিয়ে যাবে, যে মাঝখানের যে পয়েন্টটা না তার একটু আগে শেষ করবা। এটা সেম ভাবে এটাকে নাও, এটাকেও তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে এই অংশ শেষ করলা। তাহলে তোমার আইরিশটা আসলে আঁকলা মেইনলি। ওকে, আঁকা শেষ। এবার কথা হচ্ছে তোমার কোনটা, এবার কথা হচ্ছে এটারও সামনে একটা লেয়ার থাকার কথা ছিল। তো তুমি কি করবা, তুমি হচ্ছে এটা থেকে এখানে নিয়ে সেম ভাবে একটা লেয়ার হচ্ছে এখানে ড্র করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আসো আমরা একটু আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে করি। সেটা হচ্ছে আমাদের কাছে কি করতে হবে, তোমার এবার লেন্সটা আঁকতে হবে। সো লেন্সটা আমরা ফার্স্ট এখানে নেই, ফিজিক্সের যে লেন্স আমরা পড়ছি আজীবন সেই ফিজিক্সের লেন্সটাই আবার আঁকলাম। ওকে, সো এরপরে তোমার কি করতে হবে, এরপর তোমার হচ্ছে উপর থেকে সাসপেন্সরি লিগামেন্ট যেটা এটা একটু নিচে আঁকলে হয়তো, বাট আমরা আসলে মাঝ বরাবর আসলে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? এই জন্য উপরের পার্টটা একটু ছোট লাগতেছে, বাট সমস্যা নেই। তো এরপরে হচ্ছে আমরা এটাকে আবার আঁকলাম, এই হচ্ছে আমাদের কাছে সাসপেন্সরি লিগামেন্ট। ওকে, আচ্ছা, এরপর তোমার কাজটা কি, এরপরে তোমার কাজ হচ্ছে এই যে লেয়ারটা আছে আমি জাস্ট তোমাকে একটু লেয়ার পরিচিতি দিই। লেয়ার পরিচিতি দিলে তোমার জন্য সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে বাহিরের যে স্তরটা এটা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা সামনের দিকে এসে যে একটু স্বচ্ছ হয়ে গেছে এই অংশটাকে কর্নিয়া বলতেছি আমরা। আচ্ছা, এরপরে আমি তোমাকে ডট ডট দিয়ে দেখাই এই যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হচ্ছে কোরয়েড। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোরয়েড। ওকে, তো আমি ডট দিয়ে দিই আগে, ফাস্ট ফরওয়ার্ড করে দিই এটা। আচ্ছা, সো এই যে কোরয়েডটা হচ্ছে আমরা আঁকলাম, কোরয়েডের আঁকার পরে তুমি জাস্ট একটু দেখো কোরয়েডের এই জায়গায় আমাদের কাছে একটু গোল্লা দিলাম আমি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে আমাদের সিলিয়ারি পেশি। এটা হচ্ছে কি, সিলিয়ারি পেশি। ওকে, এখন এটার পরে তোমার এই যে মেইন এইখানের অংশটা, এই যে অংশটা আমরা দেখতে পাই এইগুলা, এগুলো হচ্ছে সিলিয়ারি বডি, এটা হচ্ছে সিলিয়ারি বডি। আর তার সামনে যে এই অংশটা আসছে এইটাকে আমরা বলতেছি আইরিশ, এটাকে বলতেছি কি আইরিশ। আর এই যে মাঝখানের ছিদ্রটা এটাকে আমরা বলছি পিউপিল। ওকে, আর এটা তো লেন্স, সাসপেন্সরি লিগামেন্ট যেটা দিয়ে ঝুলে আছে। এবার থার্ড লেয়ারটা হচ্ছে আমরা কি দিব, প্রচুর হচ্ছে এরকম দাগ দিব এই জায়গাটা বাদে, ঠিক আছে? এই জায়গাটা বাদ দিয়ে আমরা হচ্ছে এগুলো কি আঁকতেছি, রেটিনা আঁকতেছি। সো এটা আমরা আগেই ফাস্ট ফরওয়ার্ড করে দেখো একটা অংশ কিন্তু আমরা ফাঁকা রাখছি। এখন এই জায়গায় যেটা এই জায়গাটায় তুমি কি করবা, লাস্ট লেয়ারটা বাদে সব মুছে দাও, লাস্ট লেয়ারটা বাদে মুছে দিলাম না? এখন এই জায়গায় আমাদের কাজ কি হবে, এই জায়গায় আমাদের কাজ হবে হচ্ছে তোমার অপটিক স্নায়ুর জন্য রাস্তা খুলে দেওয়া। কি করবো, অপটিক স্নায়ুর জন্য আমি এখানে রাস্তা খুলে দিব। এই যেটা এই যে এটা হচ্ছে অপটিক স্নায়ুর জন্য রাস্তা খুলে দিলাম। তো তুমি কিছু দাগ টাগ দিয়ে দাও এখানে, সমস্যা নেই যে ভাই এটা অপটিক স্নায়ু আমি দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা রেটিনার অংশ। এবং এইখানে এই যে অংশটা আছে এই অংশটার কাছাকাছি এসে তুমি একটা এরকম ডিপ্রেশন টাইপের দিবে, যেরকম ডিপ্রেশন টাইপের আঁকলা এরকম ভাবে আঁকলেই হবে, সমস্যা নেই। জাস্ট এরকম করে একটু নিচু করে দিলা। ওকে, জাস্ট একটু এরকম করে নিচু করে দিলা আর কি, নিচু নিচু হয়েছে আর কি, এটা একটা গর্তের মতো আর কি। সো এটা তুমি এই পর্যন্ত আঁকো, আমি কিছুক্ষণ পরে বলতেছি তোমার কাজটা কোন জায়গায় কি কি হবে কি না হবে। আমাদের মোটামুটি আকাশে জাস্ট সামনের দিকে এখন একটা লেয়ার রাখতে হবে। সেটা হচ্ছে এইটা যেটা এটা সামনে আবারও সেম ভাবে এটা সামনে একটা লেয়ার দাও তুমি। এবার আরেকটা লেয়ার দিচ্ছ, তাহলে বুঝছো এখানে সামনে আমাদের কাছে তিনটা লেয়ারের মতো আমরা রাখলাম। এবার তুমি কি করবে, এটাকে এই যেরকম করে আলাদা করে দাও। এটাকে কি করবে, এটাকে তুমি উঁচুতে উঠায় দেন হচ্ছে আবার এরকম করে দিলাম। ওকে, সো এরপরে তুমি এখানে কিছু নেত্রপল্লব, এটা চোখের পার্টে চলে আসছে। আচ্ছা, সো তোমাকে আমি একটু প্রত্যেকটা পয়েন্টস আসলে বলি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। প্রথম এই যে লেয়ারটা এটা হচ্ছে কনজাংক্টিভা, তারপরে এই যে লেয়ারটা এটা হচ্ছে কর্নিয়া। এরপরে যেটা আমরা আসলে বলি কর্নিয়ার এইটার পরে এইটার আমরা পরে এখানে চলে আসি, সেটা হচ্ছে কোনটা, পিউপিল, যে গর্তটা। এরপরে এটা কোনটা, এরপরে এটা হচ্ছে আমাদের কাছে লেন্স। এরপরে এটা ভিট্রিয়াস হিউমারের আমাদের স্পেস থাকে, ভিট্রিয়াস হিউমার থাকে এখানে। আর তারপরে আসলে আসে হচ্ছে এই অংশগুলো, এখানে আমরা তিনটা লেয়ার দেখতে পাই। বাহিরে হচ্ছে আমাদের কাছে স্ক্লেরা, এরপরে হচ্ছে কি, এরপরে কোরয়েড, আর এরপরে হচ্ছে আমাদের কাছে যে রেটিনার অংশটা সেটা। এবং রেটিনার অংশে এই যে ডিপ্রেশন অংশটা আমরা পাইছি এগুলো হয় ফোভিয়া, এটাকে বলা হয় কি ফোভিয়া সেন্ট্রালিস। ওকে, আর এই যে অংশটা, এই যে আমি যদি এই অংশটা একে বলি, যে এইখানের যে অংশটায় আমরা আমাদের নিউরনের অংশগুলো আঁকছি বা স্নায়ুর অংশগুলো আঁকছি, এই অংশটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অন্ধবিন্দু, কেননা এখানে কোনো রড কোণ মানে রড বা কোণ কোষ থাকে না। আর
আর এইখানে যেগুলো স্নায়ু বের হয়েছে এটা কি চোখের কাজে বা দেখার কাজে, অপটিক্সের কাজে ইউজ করে, তাহলে এটাকে বলা হয় অপটিক স্নায়ু। ওকে, তাহলে আমরা ওভারঅল জিনিসগুলো দেখছি, আরেকবার ছোট্ট করে রিপিট করি, তোমরা নাহলে ভুলে যাবা। এই বাহির থেকে আসলে এটা হচ্ছে স্ক্লেরা, কোরয়েড, রেটিনা, ফোভিয়া সেন্ট্রালিস, অন্ধবিন্দু, অপটিক স্নায়ু। আচ্ছা, এরপরে এই যে কোরয়েডের যে লেয়ারটা, কোরয়েডের আমাদের কাছে লেয়ারের মাঝখানে আমরা দেখবো সিলিয়ারি পেশি, সিলিয়ারি বডি, এটা হচ্ছে আইরিশ, এটা হচ্ছে কি আইরিশ, এবং এটার সাথে ঝুলন্ত আছে সাসপেন্সরি লিগামেন্ট, মানে সাসপেন্স করে রাখতেছে, ঝুলাই রাখতেছে, এটা হচ্ছে আমাদের কাছে লেন্স। এরপরে এইটাকে আমরা বলছি কর্নিয়া, এটাকে বলছি কনজাংটিভা। ওকে, সো এই হচ্ছে ওভারঅল আমাদের কাছে কথা। এখন আমরা চাইলে আমাদের যেই লেবেলিংটা, সেই লেবেলিংটা আশা করি করতে পারি, বাট তার আগে তোমাদের আরেকটু ছোট কিছু কথাবার্তা বলে নিই, আরো কি কি আসলে আছে। এটা তোমাদের প্রথম কাজ, যে সবগুলো হচ্ছে বলা। এবার তুমি যদি এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটায় তুমি যদি একটু খেয়াল করো, এখানে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে, এখানে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে, ঠিক আছে? এইটাকে আমরা বলি অগ্র প্রকোষ্ঠ, এটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং এইখানে তরল থাকে, এইগুলোর মধ্যে একটা তরল থাকে, যে তরলকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। তো দেখো অ্যাকুয়াস হিউমার, এবং চিন্তা করো এটা কোথা থেকে তৈরি হবে, এটা সিলিয়ারি বডি না, সিলিয়ারি বডি থেকে অ্যাকুয়াস হিউমার তৈরি হয়। আচ্ছা, আর এইখানে যে ফাঁকা জায়গায় যেটা থাকে এটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। তাহলে এই পুরো জায়গায় থাকে অ্যাকুয়াস হিউমার, যেটার অগ্র প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, আর এটা হচ্ছে কোনটা, ভিট্রিয়াস হিউমার, এই জায়গাটায় আমাদের কাছে থাকে। সো এইটা মোটামুটি বলা হয়েছে। আর এইখানে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের কাছে নেত্রপল্লব। ওকে, সো আশা করি আমি তোমাদের সবকিছু হচ্ছে বলছি, এখন আমরা একটু লেবেলিং করি। ওকে, লেবেলিং করি ফাস্ট ফরওয়ার্ড করে, তো জন্য দেখতে সুবিধা হবে। সো এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। সো চারিদিকে ঘুরে লেখাই সবচেয়ে ভালো হবে, আর লাস্টে ফাইনাল লিখে দিবা চিত্র চোখের লম্বচ্ছেদ। ওকে, তো একটু হিজিবিজি হইতে পারে, তুমি চাইলে হচ্ছে এটাকে এদিক থেকে না দিও, এদিক থেকে টান দিয়েও বের করতে পারো, সমস্যা নেই। জাস্ট আমি জাস্ট ওভারঅল হচ্ছে প্রত্যেকটা জিনিস এঁকে দিলাম আর একটু তোমাদের বুঝাই দিলাম। ওকে, সো আই হোপ বুঝতে পারছো চোখের যে এই অংশটা এটা হচ্ছে শেষ হয়েছে। সো এই হচ্ছে কথা। সো তোমার চিত্র যেমনই হোক, তুমি যদি মোটামুটি এঁকে এই জিনিসগুলো লেবেলিং করতে পারো, তোমার কাজ আসলে হয়ে যাবে। So, আমাদের প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে শেষ করছি, এবার আমরা আমাদের পরের পার্টে যেতে পারি। ওকে, এবার আমরা চোখের এটা আঁকার পরে দেখবো হচ্ছে কানের মধ্যে শব্দ কিভাবে যায়, শব্দ সঞ্চালন যে প্রক্রিয়াটা সেটা। তো এটা গতটার চাইতে হচ্ছে আরো সহজ, আমরা এখন এটা ডিরেক্টলি চলে আসি, তাহলে তোমাদের জন্য বোঝা হচ্ছে আরো সহজ হবে। তো এটা ফার্স্ট হচ্ছে আমরা কি আঁকবো, ফার্স্ট হচ্ছে আমাদের কাছে যেই বহিকর্ণ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ, তিনটা হচ্ছে অংশ আছে, ঠিক আছে? সো আই গেস তোমরা হচ্ছে এটা দেখতে পারতেছো, আমি জাস্ট এটাকে একটু ঠিকঠাক করি এখানে। সো ফার্স্ট কথা হচ্ছে আমি এখানে আমার কান আঁকবো, বহিকর্ণ যেটা, সো কানটা আঁকি আগে ফার্স্টে। কানের এই যে অংশটা এটা হচ্ছে আঁকলাম। এরপরে এখান থেকে আমরা জানি কর্ণকুহর, এর মধ্যে দিয়ে গিয়ে কি আসছে ফার্স্ট, এর পরে কানের পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন যেটা, সেই টিম্প্যানিক মেমব্রেনটা চলে আসে। এখন এইটার পরে আমাদের কাছে কি চলে আসে, আমাদের যে মধ্যকর্ণের তিনটা হাড়, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। তো ম্যালিয়াস, ইনকাস, স্টেপিসটা তুমি এইভাবে আঁকবা যে প্রথমটা হচ্ছে তোমাদের মুরগির ওই রানের শেপ আর কি, প্রথমটা হচ্ছে কি মুরগির রানের শেপ। এখন আমি যেটা মনে রাখার জন্য তোমাদের বলছি, এটা হচ্ছে মুরগির রানের শেপ, সেটা পুরোটা আমরা কমপ্লিট করবো না, এর সাথে হচ্ছে আমরা আরেকটা এরকম মুরগির রানের শেপটা কমপ্লিট এখানে জাস্ট আঁকবো আর কি, ঠিক আছে? মুরগির রানের মতো একটা শেপ আমরা এখানে কমপ্লিট করলাম। ওকে, সো এইটা আঁকার পরে এর পরের যে অংশটা তোমাদের কাছে আসবে সেটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে তোমাদের সামনের অংশটা হচ্ছে একটু বড় করতে হবে, আর এখানে আমরা একটা অংশ দিলাম, ঠিক আছে? এটা ওভারঅল হচ্ছে আমাদের কাছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটা অংশ আমরা পাশাপাশি রাখছি, যেটার কাজ হচ্ছে সাউন্ডটাকে অ্যাম্প্লিফাই করা, শব্দ কম থাকলে যেন সেটাকে ভালোভাবে বাড়ায় দিয়ে আমার একদম কানের ভেতর পর্যন্ত পৌঁছাইতে পারে। ওকে, সো এইটা করার পরে এবার আমার কাজ কি হবে, কাজ হবে হচ্ছে এতটুকু এই পর্যন্ত রাখো। এরপরে তোমার যেটা, এইটা একটা প্রবেশ পথ বা আরেকটা দরজা, এটাকে আমরা বলি কি, এটাকে বলা হয় ফেনেস্ট্রা ওভালিস। তো এটা হচ্ছে ওভালিস দিয়ে ফার্স্টে স্টার্ট হয়েছে। ওকে, এবং এইটার ঠিক বরাবর আমরা ঠিক নিচে এইটারই সাইজের আরেকটা আঁকবো আর কি এখনই। এটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস আর এটা ফেনেস্ট্রা রোটান্ডা, পরপরে আঁকছি আমরা। এখন তোমার কাজ কি হবে, কাজ হবে হচ্ছে এইখানে দাগ দেওয়া। সহজ কথা হচ্ছে কি, 4টা দাগ দিবা এই বরাবর ধরে। তো আমি আশা করি ক্যামেরা বা সবকিছুর দিকে ঠিকঠাক তাকায় থেকে আমি সোজাসুজি দাগটা দিতে পারবো। দিলাম সোজাসুজি দাগ, আর উপরে যেটা আরেকটু বড় করবো, আরেকটু বড় করবো, ঠিক আছে? আরেকটু বড় করবো আর কি, হচ্ছে মেইনলি কথা। ওকে, এতটুকু আমরা রাখলাম। এখন আমাদের কাজ কি হবে, এটা যেটা, এটাকে আমরা এরপরে সামনের দিকে নিয়ে জাস্ট হচ্ছে টার্ন ওভার করলাম। এইটা যেটা, এটা একটু পেছন থেকে টার্ন ওভার করলে আরো ভালো হবে। সো আমি এটাকে পেছন থেকে টার্ন ওভার করি, আর এটা যেটা আছে এটাকে আমরা কি করলাম, টার্ন ওভার করলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা ফার্স্টে এই জায়গাটা আঁকলাম। এখন আমাদের কাজটা কি হবে, কাজটা হচ্ছে সেদের কানেক্ট করে দেওয়া, এবং এইটা হচ্ছে আমাদের কাছে এন্ডোলিম্ফ যে জায়গাটা আছে, এন্ডোলিম্ফের জায়গা, যে স্থানটা। তো আমরা এইখানে আরো কিছু কাজ আছে, এখানে আমরা আরেকটা লেয়ার দিব,
এই লেয়ারটা মেইনলি হচ্ছে আমাদের সংবেদী কোষ থাকে বেজিলার ঝিল্লিতে, এখানে কিছু সংবেদী কোষ থাকে যেটাই তোমার সাউন্ডটাকে পাস করে, এটা হচ্ছে বেজিলার ঝিল্লি। আমি কিছুক্ষণ পরে আসতেছি, তুমি জাস্ট আমার সাথে আঁকো, তাহলে মোটামুটি বুঝতে পারবে কি জিনিসটা। আমরা ফার্স্টে এটা আঁকার পরে হাড্ডি গুড্ডি আঁকার পরে জাস্ট একটা ইউ শেপ আঁকছি, সহজ কথা হচ্ছে এটা, এবং এখানে ঝিল্লি দিছি। এবার আমরা শেষের পথে, আঁকার পথে শেষে, তো এটাকে জাস্ট এরকম ভাবে কাভার করছো কাভার, এরপরে এটাকে হচ্ছে এরকম টান দাও, পিছু টান দেওয়ার পরে জাস্ট এটাকে হচ্ছে এদিক থেকে টেনে নিয়ে চলে যাও। এটা হচ্ছে আমাদের কাছে ওই যে তোমাদের ইউস্টেশন নালী, যেটা ইউস্টেশন নালী দিয়ে মধ্যকর্ণের সাথে একটা অ্যাটাচমেন্ট গেছে। এবার আমি তোমাকে মেকানিজমটা বুঝাই, কোনটা কোনটা কি কি কাজ করছে। এটা হচ্ছে আমাদের পিনা। ওকে, এটা হচ্ছে আমাদের কাছে পিনা। এখন পিনা থেকে ফার্স্টে আমাদের যে শব্দ তরঙ্গ, সেই শব্দ তরঙ্গ হচ্ছে এন্টার করবে। এন্টার করার পরে সে গেল। এখন কি হবে, কিছু শব্দ হচ্ছে সেটা বাড়ি খাবে, আর যেই শব্দগুলো মেইনলি থাকবে সেটা হচ্ছে এদিক থেকে পাস করবে। পাস করার পরে সে হচ্ছে এই জায়গাগুলো অ্যাম্প্লিফাই হবে, অ্যাম্প্লিফাই হয়ে এই যে জায়গাটা আছে এটাকে আমাদের কানের বলা হয় কোনটা, অন্তকর্ণ। এটা হচ্ছে মধ্যকর্ণ, এটা বহিকর্ণ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এবং এইখানে কি হবে, এটা আমাকে বলা হয় ফেনেস্ট্রা ওভালিস। এই ওভালিস দিয়ে সে যাবে, সামনের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার এদিক থেকে ঘুরে এসে আবার এদিকেও যাবে। আবার এদিক থেকে যাওয়ার সময় সে এই শব্দ তরঙ্গগুলো এইদিকেও পাস হবে, মানে শব্দ তরঙ্গ এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আবার কিছু শব্দ তরঙ্গ এইখান থেকে আমাদের এই তরঙ্গের দিকেও পাস করবে, এইখান থেকে এদিকেও পাস করবে, এভাবে শব্দ যাচ্ছে। এবং এইখান থেকে এখানে পাস করার সময় আমাদের এই জায়গায়, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গায় অনেকগুলো সংবেদী কোষ থাকে। এই সংবেদী কোষগুলো হচ্ছে এভাবে এভাবে নড়ে, যখন নড়ে তখন এইটা হচ্ছে আমাদের ডিরেক্টলি হচ্ছে ব্রেইনে চলে যায় স্নায়ু দিয়ে, ঠিক আছে, অডিটরি নার্ভ দিয়ে স্নায়ু হচ্ছে চলে যায়। এবং এইখানে যে সাউন্ডটা আছে এক্সট্রা, ওটা হচ্ছে কোনটা আসবে, এটা হচ্ছে ফেনেস্ট্রা, এটা হচ্ছে রোটান্ডা। এটা দিয়ে বের হয়ে পরে হচ্ছে বাদ বাকি হচ্ছে মিশে যায় বা হচ্ছে ম্যানেজ করে আর কি। এবং এইখানে আমাদের কাছে থাকে হচ্ছে ইউস্টেশন নালী মধ্যকর্ণের সাথে। এই ইউস্টেশন নালীর কারণে আমার এই কানের পর্দার এই সাইডে আর এই সাইডে, দুই সাইডে হচ্ছে কি একটা ভারসাম্য রক্ষা হয়। ওকে, এটাকে বলা হয় কানের পর্দা বা টিম্পেনিক পর্দা। তাহলে আমি একটু তোমাকে প্রত্যেকটার মানে লেবেলিংটা বলি শব্দ তরঙ্গের পরে। এটা হচ্ছে পিনা, এটা হচ্ছে আমাদের কর্ণ কুহর, এটা হচ্ছে টিম্পেনিক মেমব্রেন, এটা ম্যালিয়াস ইনকাস স্টেপিস। ওকে, এরপরে ফেনেস্ট্রা ওভালিস। এইখানে যে অংশটা, এইটাকে আমরা বলি কি, এটাকে বলা হয় স্ক্যালা ভেস্টিবিউলি, স্ক্যালা ভেস্টিবিউলি, স্ক্যালা মিডিয়া, এবং তোমাদের কাছে ফাইনালি স্ক্যালা টিম্পেনি। স্ক্যালা ভেস্টিবিউলি, স্ক্যালা মিডিয়া, স্ক্যালা টিম্পেনি। এবং এইখানে থাকে পেরিলিম্ফ, এইখানেও থাকে পেরিলিম্ফ, আর মাঝখানের এই যে জায়গাটা আছে এটা থাকে হচ্ছে এন্ডোলিম্ফ। আচ্ছা, এটা করার পরে এটা হচ্ছে এইখান থেকে ঘুরে আসে এই যে জায়গাটা আছে, এটাকে আমরা বলি হেলিকোট্রিমা। হেলিক্সের মতো বা প্যাচ লাগছে এখানে, একটা ঘুরে আসছে না, এটাকে বলা হয় হেলিকোট্রিমা। আর তারপর এখান থেকে যখন বের হচ্ছে এটাকে বলা হয় ফেনেস্ট্রা রোটান্ডা। আর এই অংশে কি থাকে, আমাদের কাছে সংবেদী কোষ থাকে। এই ঝিল্লিটাকে বলা হয় বেজিলার ঝিল্লি। আর তোমার এইখানে যে ঝিল্লিটা আছে এটাকে বলা হয় রেসনার ঝিল্লি, রেসনার আর বেজিলার। ওকে, তাহলে ওভারঅল তোমাদের এইখানেটা, আর এইখান থেকে হচ্ছে ইউস্টেশন নালী গেছে। অনেকগুলো আসলে মার্কিং আছে, মার্কিং গুলো দেখো, তারপরে হচ্ছে আমি ওভারঅল তোমাদের প্রত্যেকটা বিষয় দেখা দিচ্ছি। ঠিক আছে, তো মার্কিং গুলো ফার্স্টে আমরা করি আগে, যে সো এই হচ্ছে আমাদের কাছে এখানে মেইনলি ওভারঅল কথা। আই হোপ তোমরা বুঝতে পারছো। ফার্স্টে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ, একে তারপরে তোমার যে অংশগুলো সেটা। তো প্রথমে এই যে দুইটা চিত্র রাখছি অনেক অনেক লেবেলিং এর মাঝখানে, মানে তুমি যদি করতে চাও অংশের অভাব নেই। নার্ভাস সিস্টেমে তুমি যখন যাবো এটা কমপ্লেক্স তোমাদের হবে। আমাদের মেডিকেলে 6th কার্ড ছিল, মানে ফার্স্ট প্রফের, মানে আমাদের প্রথম যে বোর্ড পরীক্ষা হয় তার আগে লাস্ট যে কার্ডটা বা এক্সাম বলতে পারো, সেটা হচ্ছে এই স্নায়ুতন্ত্র রিলেটেড। সো খুবই কমপ্লেক্স জিনিস, বিশেষ করে ব্রেনের ছবিগুলো যখন আমাদের রাখতে হইতো, মানে ডিজাস্টার একটা অবস্থা। সো দ্যাটস ইট, আমরা হচ্ছে কানের এই অংশটা আছি। এবার হচ্ছে আমরা কিভাবে ভারসাম্য রক্ষা হয় এটা একটু দেখবো, আরো সহজ, জাস্ট একদম সহজ, আমরা জাস্ট এটা দেখলেই হয়ে যাবে। ওকে, চলে আসবো হচ্ছে ভারসাম্য রক্ষার কৌশলে। এটা আসলে মেইনলি অটোলিথিক মেমব্রেন বলে একটা অংশ আছে, তোমাদের বুঝছো? ওটা হচ্ছে কোনটা, ইউট্রিকুলাস আর হচ্ছে স্যাকুলাসের মাঝখানে। তো ওই অটোলিথিক মেমব্রেন থাকে, মানে ক্যালসিয়াম কার্বনেটের মেমব্রেন, ওইখানে স্পেশাল কিছু স্নায়ু থাকে। তুমি যদি মাথা মুভ করো, ও হচ্ছে ওটার সাথে মুভ করে তোমাকে সিগন্যাল পাঠায় যে আমি কিন্তু ডান সাইডে মুভ করছি, আমি কিন্তু বাম সাইডে মুভ করছি, এখন এই কাজটা করো। সো ওই কাজটাই আসলে মেইনলি আসে, যেটা একটু কম আসে ইউজুয়ালি, বাট আসে সিকিউতে, একদম যে আসে না এরকম না। আমি চিত্রটায় আসি, চিত্র আসলে দুইটা চিত্র আঁকতে হয়। তো ফার্স্ট আমি চিত্রটা এখানে আঁকি। তুমি ফার্স্ট হচ্ছে একটা নালী দিবা এখানে, একদম বেসিক চিত্র। So একটা নালী দিবা, নালী দেওয়ার পরে তুমি জাস্ট এটাকে হচ্ছে উঁচু করে দিবা দুই সাইডে আর কি। অ্যাম্পুলার অংশ আমরা এখানে আঁকতেছি, ঠিক আছে? অ্যাম্পুলার অংশ আঁকতেছি, এটা একটা আঁকবা, সেম ভাবে আরেকটা আঁকবে এরকম, এই যে দেখতেছো, আশা করি আঁকছো। কারণ আঁকার পরে তোমার আমি ওভারঅল বলি এখানে মেইনলি আসলে কি থাকে। তোমার ওই এই যে জায়গাগুলো আঁকছো না, এগুলো সবগুলো এন্ডোলিম্ফে। কিছুক্ষণ আগে আমরা দেখছি না এই যে এন্ডোলিম্ফের পার্সপেক্টিভে, এই যে এন্ডোলিম্ফের পার্সপেক্টিভ দেখছিলাম না, ওইগুলোই হচ্ছে আমরা এখানে চলে আসছে আবার। সেই পুরোটা হচ্ছে এন্ডোলিম্ফের ভেতরে আসলে আছে। So আমরা এটাকে কি করবো, এটাকে আমরা হচ্ছে এরকম এই জায়গা থেকে এই জায়গায় উঠাইলাম। ওকে, সেম ভাবে এই জায়গা থেকে এই জায়গা উঠাইলাম।
এখানে আমাদের কাছে কিছু সংবেদী স্নায়ু থাকে, সেগুলোই আমরা এখানে আঁকার জন্য এই কাজটা করতেছি, ঠিক আছে? সেটাকে কি করবে, এটাকে তুমি হচ্ছে জাস্ট মুভ করে কানেক্ট করে দিবা, এবার একটু কাছে এনে করে কানেক্ট করে দিবা। এটা যেটা আছে না, এটার উপরে এবার একটা আগুনের শিখা আঁকবা, আগুনের শিখা। এই দেখো আগুনের শিখা আঁকছো। এখন এইটা আগে ফার্স্টে বুঝাই, তারপরে তোমার বাদবাকি কাজ হচ্ছে আমি করি। এই জিনিসটাকে আমরা বলি কিউপুলা। কিউপুলা, ঠিক আছে? এটা আসলে মুভমেন্ট করে বা সরে যায়, তখন হচ্ছে আমাদের স্নায়ুগুলো দীপ্ত। এখন বলতে পারো ভাই স্নায়ু কোথায়? এইখানে এই যে আমরা স্নায়ু আঁকবো, গোল দিলাম, গোল দিলাম, ডট দিলাম, গোল দিলাম, ডট দিলাম। ওকে? এখন আমরা কি করবো, এই স্নায়ুর অংশগুলো এখান থেকে আঁকবো। আঁকলাম, এরা হচ্ছে একসাথে হয়। একসাথে হয়ে কি হয়, আমাদের ভেস্টিবিউলার স্নায়ু, মানে যেই স্নায়ুটা কি করে তোমার ভারসাম্য রক্ষা করে, ভেস্টিবিউলার স্নায়ু। সো এটা এখান থেকে আঁকলাম। সেম ভাবে এখানেও আঁকো এবার তুমি। একটা, দুইটা, তিনটা, এরা হচ্ছে কি হয়, উদ্দীপ্ত হয়। এবং এটা কখন উদ্দীপ্ত হয়, ধরো এটা সোজা আছে না, আর মাথাটা হেলে গেল, মাথাটা হেলে গেল, তখন দেখা যাবে কি মাথা হেলার সাথে এইটাও হচ্ছে হেলে গেছে, মাথা হেলার সাথে এটাও হচ্ছে হেলে গেছে। সো এইখান থেকে এটা দিয়ে দাও। সো কথা হচ্ছে এন্ডোলিম্ফের ভেতরে, এই অর্ধবৃত্তাকার নালীর ভিতরে এন্ডোলিম্ফের ভেতরে আমাদের কাছে এখানে কিউপুলা থাকে, অটোলিথিক মেমব্রেন থাকে, অটোলিথ মেমব্রেন থাকে, যেখানে এইটা হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু। যখন হচ্ছে এই কিউপুলাটা আমরা যখন এরকম ভাবে মুভ করি, তখন এই কিউপুলাটা হচ্ছে কি হয়, মুভ করে ফেলে। লাইক এটা সোজা ছিল আর ডানে চলে গেছে। আমি জাস্ট জিনিসটাকে যদি আরো স্পেসিফাই করে আঁকি, জাস্ট দেখলে বুঝতে আরো সুবিধা হবে, আরো আরো সহজ করে আঁকি, দেখো। সো এটা এখানে আছে না, আমি জাস্ট এখানে আরেকটু বাঁকা করে আঁকি, তাহলে বুঝবা যে আমি হচ্ছে মাথা এরকম সোজা আছে, তো মনে করো আমি হচ্ছে বাঁকাই গেছি, এই যেরকম, এই যে আগে ছিল সোজা, এখন হয়ে গেছে ধরো আমি একদম বাঁকাই গেছি, তখন আমার এটাও হচ্ছে এরকম মুভ করছে। সো এইটা কি, এটা হচ্ছে আমাদের কাছে কিউপুলা, যেটা মুভ করছে, এবং সেখান থেকে এই স্নায়ুগুলো সংবেদ পেয়ে ভেস্টিবুলার স্নায়ু দিয়ে পাঠিয়ে দিছে। তাহলে আমি তোমাদের হচ্ছে এখানে মার্ক করে দেখাই ওভারঅল কি কি আছে, একটা একটা মার্ক করলে তোমার ওভারঅল হয়ে যাবে আর কি। কথা হচ্ছে আমরা কি বলতেছি, এটা এইটা কোন অবস্থা, এটা হচ্ছে কিউপুলাটা যখন মাথা স্থির ছিল। ওকে? আর এই কিউপুলাটা কখন, মাথা যখন আমি হেলাইছি, যেভাবে যখন আমি হেলাইছি মাথা, সরি, এটা হচ্ছে এখানে দিলাম কেন, থাকুক সমস্যা নেই। আমি বলতে পারি এটা জাস্ট এখানের সাথে মার্ক করে দিই আমি, ঠিক আছে? কুপলা হচ্ছে কি মাথা হেলানো অবস্থায়, এবং এটা যখন মুভ হয় তখন তোমার হচ্ছে এটা দিয়ে সংকেতটা চলে যায়। চিত্র কি দিবে, এটা অর্ধবৃত্তাকার নালী না দিলেও হবে। চিত্র হচ্ছে কি আমি বলবো ভারসাম্য রক্ষার কৌশল, ঠিক আছে? বা চিত্র হচ্ছে ভারসাম্য রক্ষা। আজকে আমি সবকিছু দিক থেকে হচ্ছে একটু সচেতন আছি। গতবার হচ্ছে আমার ভিডিওগুলো কাট হয়ে যাচ্ছিল, এই জন্য আমি কিছুক্ষণ পর পর দেখতেছি আমার সাউন্ড ঠিক আছে কিনা, তোমাদের এটা ক্যামেরা আসতেছে কিনা। সো চিত্রের মাঝখানে মাঝে মধ্যে হচ্ছে আমার নিজেরই মনোযোগ হারায় যায়। সো এই যে ভিডিওগুলা বা এই যে ক্লাসগুলা আমরা নিচ্ছি, ধরো তোমার এই জিনিসগুলো আর কি আঁকা, এটার ক্ষেত্রে দেখা যায় কি বোর্ডে আঁকা গেলে কম্পারেটিভলি অনেক সহজ হয়, লাইক এত টেকনিক্যাল ঝামেলা থাকে না। বোর্ডে খালি সামনের দিকে ক্যামেরা দেখলেও হয়ে যায়, সমস্যা না, তেমন কোনো, মোছা যায় সবকিছু সুন্দর। বাট এই ক্লাসগুলো নেওয়ার আগে কতগুলো যে প্যারা খাওয়া লাগে আসলে, মানে অবশ্যম্ভাবী কিছু ঝামেলা আমরা আসলে ফেস করি। যাই হোক, আশা করি বুঝতে পারছো মেইনলি যে জিনিসগুলো আমরা দেখছি, ভারসাম্য রক্ষা, কানের ভেতরে শব্দ তরঙ্গের গতিপথ, চোখের লম্বচ্ছেদ। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, আমরা এরপর নেক্সট যেতে পারি। বলো ব্রেন কাজ করে কেন, ব্রেনের মধ্যে কি আছে, কিংবা এই যে তোমাকে আমি এখানে টাচ করলাম, এটা হচ্ছে স্পর্শ অনুভব করলো কেন? কেননা এখানে হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত একক নিউরন আছে। এই যে স্পর্শ, অনুভূতি, স্মৃতি সব হচ্ছে নিউরনের সাথে রিলেটেড। এই যে আমরা পড়ালেখা মনে রাখি, এটাও নিউরনের সাথে রিলেটেড। সো আমরা হচ্ছে নিউরন খুবই ফেমাস এবং গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, সেটা হচ্ছে আঁকবো। তো ফার্স্টে হচ্ছে কি করবো, ফার্স্টে হচ্ছে আমাদের কাছে এই যে তোমার কম্পাস আছে, তাই না? কম্পাস দিয়ে হচ্ছে হালকা করে, লাইক দেখো হালকা করে কেন, যেন হচ্ছে আমি সহজে একটু মোটামুটি গোলাকারের মধ্যে আঁকতে পারি, ঠিক আছে? কি করবো, বইয়ে যে একটা পেজ আছে এই বরাবর আছে, আমি জাস্ট একটু এখানে ফোকাসটা তোমাদের ঠিক করে দিই, তাহলে আগে আরো সহজ হবে। এই যে, সো ফোকাসটা ঠিক করে দিলাম। এখন কথা হচ্ছে যে এইখানে আমি ডিরেক্টলি এটাকে হচ্ছে গোল্লা করব, ঠিক আছে? সো একটা জাস্ট হালকা করে একটা গোল্লা দিবা, ঠিক আছে? জাস্ট হালকা করে ছোটোর মধ্যে একটা থাকুক গোল্লা, ঠিক আছে? So, এই হচ্ছে ওভারঅল কথা। আমার হচ্ছে কি পেন্সিলটা বড় দেখে ঘোরানো টাফ, সো এই জন্য চেষ্টা করবা যে হালকা পেন্সিল, তোমাকে খেয়াল করতেছো যে একটা হালকা আমি এখানে দাগ দিছি, হ্যাঁ এখানে একটা হালকা দাগ দিছি, এটা তোমরা খেয়াল করতেছো। আচ্ছা, তাহলে এবার আমি কি করবো, এবার আমার মেইন কথা হচ্ছে জিগজ্যাগ, জিগজ্যাগ কি করবো, যে এরকম এরকম টানবো, এরকম, আর আবার এরকম, আবার এরকম, আবার এরকম ভাবে টানবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাছে এখানে ওভারঅল কথা। সো দেখো এই বরাবরই টানবো, কিন্তু এইটার বাইরে বা ভেতরে আমি যাবো না, র্যান্ডমলি তুমি যেটা ভালো লাগে, যে দেখো দেখছো চিকন করে আমি একটু আনলাম, আবার ধর একটু এটা মোটা করলাম, আবার ওইটা গেল। আবারও এইখান থেকে আমার যদি মনে হয় যে আমি আরেকটু এখানে পার্ট দিব, এটা একটু চিকন করে আবারও বের হয়ে গেল, ঠিক আছে? তো এরকমভাবে আমি আমার যে অংশগুলো সেটা হচ্ছে এখানে রাখলাম, তারপর এরকমও রাখতে পারি, কোনো সমস্যা নেই। এই ঠিক আছে, আরও কিছু পার্ট আছে, বাট দেখো আগে ফার্স্ট। সো তোমরা দেখতে পারতেছো যে এখানে কি সুন্দর সাইডে আমরা ইয়া করে ফেলছি। এখন তোমার কাছে যখন এইটা আঁকা শেষ হয়ে যাবে,
তখন তুমি এই যে আমি হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছে নিয়ে আসছি বুঝছো, তো এই সুন্দর না এটা, ভালোই লাগছে, মানে এই হচ্ছে তোমার রাবার, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার এখন দিয়ে কি করবে, এই রাবার দিয়ে তুমি হচ্ছে সাইডে মুছে দিবা। So আমি এখানে মাত্র কলম দিয়ে করতে দেখে এখন মুছছি না, বাট মুছে ফেলবো, তাহলে তোমার এই দাগটা আর থাকলো না, দেখতে হচ্ছে কি ছোটখাটো লাগলো। এখন এইখানে কিছু কাজ আছে, এই যে অংশগুলো আছে না, এইগুলোর মধ্যে থেকেও তোমার কিছু হচ্ছে শাখা প্রশাখা এখান থেকে বের করতে হবে, এই যেরকম। দ্যাটস ইনাফ, গুড ইনাফ। এখন তোমার কাজ হচ্ছে এই যে অংশটা আমি মিলাইলাম মাথার কাছে আইসা, এখান থেকে এবার কি করবো ভাইয়া, এখান থেকে এবার আমি ডিরেক্টলি টান দিব, লম্বা একটা অংশ টান দিব, চেষ্টা করবা পুরো পেজ যেন ভরা যায়। এই দেখো, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের এইখানে একটু দেখাই, এই যে এই হচ্ছে ওরা আমার এখানে কথা, আমি একদম পুরো পেজ জুড়ে টান দিছি, ঠিক আছে। আর লাস্টে এসে কি করবো, লাস্টে এসে আবার ওই শাখা প্রশাখা, তো তোমরা একটু এখানে দেখো, তাহলে আই গেস বুঝতে আরো সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। So এই হচ্ছে আমাদের শাখা প্রশাখার পার্টগুলো গেল, তাই না, শাখা প্রশাখার পার্ট গেল। এখন মাঝখানের যে অংশ আছে সেখানে কি করবে, সেখানে তোমার হচ্ছে দিতে হবে কোনটা, সেখানে তোমার একজনের পার্টটা হচ্ছে রাখতে হবে। বাট এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা আছে যে মাঝখানে মাঝখানে ফাঁকা দিতে হবে, এবং এখানে কি করতে হবে, এখানে যে এরকম দিবা উঠাবা, আবার ফাঁকা দিবা, আবার এরকম উঠাবা, আবার এরকম ফাঁকা দিবা, এভাবে হচ্ছে তোমার আগাইতে হবে। দেখো তুমি, তাহলে তোমার জন্য সহজ হবে আরো বেশি। আমি জাস্ট এটা আরেকটু উপরে উঠাই দিই, তাহলে তোমাদের জন্য আরো দেখতে সুবিধা হবে, ঠিক আছে। সো আই গেস এখন আরো সহজে দেখতে পারতেছো তোমরা এই জায়গাটা আমি কিভাবে কাজ করতেছি। জাস্ট হচ্ছে একটু ফোকাসটা এখানে ঠিক করে দিই, হ্যাঁ ঠিক আছে। So এইভাবে আমি দিব, তারপর আবারও এই পুরো অংশটা ঘুরে এসে আবার আমি জাস্ট একটু জুম করি। তো দেখো এই অংশটা দেওয়ার পর তোমার আবারও এই অংশটা ঘুরে এসে আবার এই সাইডে দেওয়া লাগবে। ওকে, সো আমি জাস্ট এক সাইড আগে করতেছি, তারপরে হচ্ছে আবার করতেছি, তোমরা জাস্ট পুরোটা দেখো, তাহলে হচ্ছে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, সো এইটা এখন আঁকার পরে তোমার কাজটা কি হয়, এটা এখন আঁকার পরে তোমার আরেকটা কাজ আছে ছোট্ট, সেটা হচ্ছে কি এখানে আমার কাছে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা হচ্ছে এঁকে দিতে হবে। এখন আমি তোমাকে হচ্ছে পুরো যে অংশটা সেটা একটু বুঝাই দিব। এই যে পুরো অংশ, এটাকে বলা হয় কোষ দেহ, এই অংশটাকে বলা হয় প্রলম্বিত অংশ। তো এই কোষ দেহতে কি কি আছে আমাদের কাছে, এই যে এটা হচ্ছে কোষ দেহ, কোষ দেহ থেকে এখানে যে প্রশাখাগুলো বের হয়েছে এগুলোকে বলা হয় ডেনড্রন। দেখো আরেকটু এখানে তোমাকে আমি একটু জুম করে বলি, এই যে অংশটা আছে এই অংশটাকে বলা হচ্ছে ডেনড্রন, আর এই ডেনড্রন থেকে আবার দেখো আরও শাখা প্রশাখা বের হয়েছে, তো এইগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রন, ডেনড্রাইট, কোষ দেহ যেখানে আছে নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে এই যে প্রলম্বিত অংশে বের হয়েছে এই যে লম্বা অংশটা, এটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হচ্ছে আমাদের কাছে একজন। আর এই ফাইনালি এখানে কি আছে, একজনের প্রান্ত। আর এইখানে যে মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে না, এগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। পর্ব মানে ওই দুইটা গাছ, ধরো গাছে আছে, গাছের একটা পাতা থেকে আরেকটা পাতার মাঝখানে যে ফাঁকা জায়গাটা না কাণ্ডের, এটাকে পর্ব বলা হয়। তাহলে এটাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব, আর এই পুরোটাকে আমরা বলছি কি একজন। তাহলে আমরা একটু মার্ক করে ফেলি পুরো জায়গাটা, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সহজ হবে, ঠিক আছে। আমি ওভারঅল জুম ইন আউট করে তোমাদের ব্যাপারগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করছি, এখন জাস্ট মার্কিংগুলো দেখো। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাছে কি, এই হচ্ছে আমাদের কাছে তোমাদের এখানে যদি দেখো, দিস ইজ হোয়াট, দিস ইজ আওয়ার নিউরন, রাইট। সো নিউরনের ছবিটা আমরা ভালো মতো আঁকলাম, সুন্দর মতো দেখলাম। তুমি যদি একটু প্র্যাকটিস করো দেখবা হচ্ছে খুবই অল্প সময় লাগবে তোমাদের এই কেসে। ওকে, সো আমি হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস ফোকাসে রাখতেছি যে আমার হচ্ছে সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা, আমার হচ্ছে ফোকাস ঠিক আছে কিনা। সো এই জন্য দেখবা প্রায় হচ্ছে আমি এই যে আমার সামনে যে স্ক্রিনটা আছে এখানে তাকাচ্ছি, তোমাদের দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। সো আই হোপ তোমাদের এই অধ্যায়ের যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে কভার হয়েছে। আমরা আমাদের পরে যে প্রশ্নটা সেটাই হচ্ছে আস্তে আস্তে যাই। সো দ্যাটস ইট, হচ্ছে নিউরনের কেস। চলে আসি অধ্যায় 9। অধ্যায় 9 খুবই সহজ। এখানে আমরা আমাদের যেই শুক্রাণুর গঠন, ডিম্বাণুর গঠন, ভ্রূণথলির গঠন, স্পারমাটোজেনেসিস, ওভোজেনেসিস, তারপরে তোমার হচ্ছে ক্লিভেজের বিভিন্ন দশা, এগুলো নিয়ে আলোচনা করি। বাট লাস্টের 3টা যেটা বললাম যে স্পারমাটোজেনেসিস, ওভোজেনেসিস, এগুলো জাস্ট ফ্লো চার্ট বেসড। তো খুবই সহজ এগুলো আঁকা। আমরা ডিরেক্টলি সবার আগে আমাদের যেই শুক্রাণু আছে সেই শুক্রাণুর গঠনে চলে যাই, যেখানে আমরা 4টা অংশ দেখতে পাই। কি কি দেখতে পাই, মাথা, গ্রীবা, গলা, মধ্যখণ্ড আর হচ্ছে লেজ। তো লেজ দিয়ে মুভমেন্ট করে, লেজটাই একটা বড় অংশ থাকে, আমরা জানি জিনিসটা। সো সবার আগে আসা হচ্ছে আমাদের কাছে যে এখানে এখানে হচ্ছে আমরা আমাদের একটা আগুনের শিখার মতো অংশ বা পান পাতার মতো অঙ্কন করতে পারি। তো এরপরে হচ্ছে এখানে একটা অংশ আমাদের কাছে থাকবে, এরপরে সেটা শুরু হবে হচ্ছে এই যে একটা মাঝখানের অংশ, এটাকে বলা হয় মধ্যখণ্ড। ওকে, মধ্যখণ্ড যেটা আমরা বললাম, এরপরে সেটা একটু চিকন হয়ে আসবে, আসলো। এরপরে তোমার সেটা হচ্ছে কি সুতার মতো হচ্ছে একটা অংশ, এই যে আমাদের কাছে এখানে চলে আসলো, এই হচ্ছে আমাদের কাছে এখানে অংশ আর কি। সো এইটা যেটা করবো, এটা মাঝখান থেকে হচ্ছে ফার্স্টে মোটাই থাকে, মোটাই থাকে, তারপরে আস্তে আস্তে সেটা কি হয়, আস্তে আস্তে সেটা নিচের দিকে যেতে যেতে চিকন হয়ে যায়। ওকে,
সো এই দেখো আমি হচ্ছে এটাকে এসে আরও এদিকে গিয়ে এই যে এখানে হচ্ছে এই যে চিকন হয়ে গেল। তো এই হচ্ছে এখানে মেইনলি কথা। এখন আমরা যদি বলি আমাদের মাথার যে অংশটা, মাথায় মেইনলি কি থাকে বেশি বলো তো? মাথায় মেইনলি থাকে হচ্ছে ভাই আপনার নিউক্লিয়াসটা হচ্ছে এখানে বেশি থাকবে। তাই না? আমরা জানি যে এখানে কি থাকে? এখানে মেইনলি নিউক্লিয়াসটা বেশি থাকে। সো ফার্স্টে আমরা এটাকে নেই। এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা, এই হচ্ছে আমাদের কাছে এখানে নিউক্লিয়াস থাকবে, রাইট? আচ্ছা। এবং এই যে অংশটা এখানে আমরা পাবো, এটার সাথে এখানে কানেকশনে কি থাকবে? সেন্ট্রিওল থাকবে। আচ্ছা, এখানে আমরা ডট, ডট দিয়ে বুঝাইলাম। আর এবার দেখো শুক্রাণু কি করবে? শুক্রাণু ডেফিনিটলি হচ্ছে ডিম্বাণুকে গলন করবে। তো এখানে এই গলনকারী একটা এনজাইম থাকে একজনের মাঝে। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমকে আমরা আঁকবো A দিয়ে। A দিয়ে হচ্ছে এই যে এরকম। এটা দিয়ে আমরা কি বললাম? এটা হচ্ছে আমাদের কাছে অ্যাক্রোজোম আছে এখানে। ওকে? এ হচ্ছে অ্যাক্রোজোম। আর এটা হচ্ছে সেন্ট্রিওল, আর মাঝখানের যে অংশগুলো আমাদের কাছে আসে, এইখানে আমাদের কাছে কি থাকে? এখানে আমাদের কাছে মাইটোকন্ড্রিয়া থাকে। সো আমি এরকম দিয়ে কি করলাম? একটু কি করতেছি খেয়াল করতেছো? যে তোমার হচ্ছে এখানে কিন্তু স্পাইরাল শেপ দিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার অঙ্কন করে আমি জাস্ট স্পাইরাল শেপ দিচ্ছি। বোঝা যাচ্ছে কি আছে এখানে? মাইটোকন্ড্রিয়া আছে। এই মাইটোকন্ড্রিয়া কি করে? এইটা যে মুভমেন্ট করে তার শক্তি দেয়। আর এবার যে অংশটা আমরা বলি, এইখানে আমাদের কাছে কি থাকে? এই যে সূত্রকটা বা লেজটাই, পুরোটা তো লেজ। তো এই যে সূত্রক বা লেজের অংশ, এখানে আমাদের কাছে কি থাকে? এখানে আমাদের কাছে অক্ষীয় সূত্র থাকে, অক্ষ বরাবর। আর হচ্ছে প্লাজমা মেমব্রেন থাকে। আর শেষের এই লেজটা, শেষের অংশকে আমরা বলি আমাদের শেষ খণ্ড। তাহলে আমি ডিরেক্টলি মার্কিং করি এটা মাথা, এটা হচ্ছে এই যেটা মাথা, এটা হচ্ছে গ্রীবা, এটা হচ্ছে মধ্যখণ্ড, এটা হচ্ছে আমাদের কাছে লেজ, আর এটা হচ্ছে একদম ফাইনালি শেষ খণ্ড। যার মধ্যে প্রতিটা অংশ যেটা, প্রতিটা অংশের কিন্তু আমরা মার্কিং এখানে দেখে ফেলছি। তাহলে এখন আমরা এটাকে একটু মার্কিং করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আরো। সো এই হচ্ছে আমাদের কাছে মেইনলি এখানে কথা। আই হোপ তোমরা ব্যাপারগুলো দেখতে পারছো, ক্লিয়ারলি বুঝতে পারছো। এই হচ্ছে এখানে কথা। অনেকে হচ্ছে আমাকে বলছিল কমেন্টে যে ভাই আপনি ফোকাস লক করে নেন, বাট আমি এখন যে অ্যাপটা ইউজ করতেছি ইরিয়াম ওয়েব ক্যাম, বুঝছো? ফোকাস লক করা যায় না ভালোভাবে, মানে দেখায় ফোকাস লক, বাট ফোকাস লক দেখে নাই। হোক বুঝতে পারছো, এটা হচ্ছে মেইনলি মাথা, মধ্যখণ্ড, লেজ, আর হচ্ছে শেষ খণ্ড, অক্ষীয় সূত্র, প্লাজমা ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, পনেরো পার্টস থাকে। সো কলম দিয়ে টানবা, মানে তোমার হচ্ছে স্কেল দিয়ে টানবা, তাহলে সোজা হবে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য জিনিসগুলো হচ্ছে এভাবে এঁকে দিলাম, ঠিক আছে? ওভাবে হচ্ছে পারফেক্টলি আঁকি নেই। বাট এবার আমরা যেতে পারি হচ্ছে আমাদের যে ডিম্বাণু যেটা, সেই ডিম্বাণুর গঠনে যেতে পারি। মানুষের ডিম্বাণু যেটা, মানুষের ডিম্বাণুর গঠনে আমরা চলে আসি। তো তোমাকে এখানে বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে? কি আঁকতে হবে? আবার ওই বৃত্ত, চোখে যেরকম আমরা বৃত্ত আঁকছিলাম, এখানেও ঠিক একইভাবে আমরা কি করব? বৃত্ত আঁকা শুরু করব। তো ফার্স্ট কথা হচ্ছে কি? তুমি একটা বৃত্ত এখানে আঁকো ফার্স্টে কমপ্লিটলি। ধরো আমি এটা আছে এখানে আমার কাছে। আমি ফার্স্টে হচ্ছে একটা কমপ্লিট এখানে একটা বৃত্ত আঁকবো। বড় করেও আঁকতে পারো, ছোট করেও আঁকতে পারো, তোমার ইচ্ছা আরকি। তার ভেতরে হচ্ছে আরেকটা দিব। এটা ফার্স্টে একটা আঁকছি, ঠিক আছে? ভেতরে আরেকটা দিচ্ছি, বাট ওটা আমি পুরোটা কমপ্লিট করব না। দেখো। শেষের দিকে এসে আমি একটু এই জায়গাটায় ফাঁকা রাখবো। ওকে? এই জায়গাটা একটু ফাঁকা রাখবো, এতটুকু আমার কাছে থাকুক। এরপরে আমার কাছে কি? এরপরে বাহিরে আমি আরেকটা আবরণ দিব, জাস্ট আরেকটা। জাস্ট ৩ টা হচ্ছে আমার এখানে ওভারঅল বৃত্তের পার্টটা থাকবে। ডিম্বাণুর কেসে। সো আমার এখানে তোমার ক্যামেরা আছে দেখে মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে, বাট ওভারঅল ঠিক আছে। এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় তোমাকে দেখায় দেওয়া। মেইন কথা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে একদম সেন্ট্রালের পার্ট, যেখানে আমাদের কাছে ১ম এ থাকবে হচ্ছে কি? একটা নিউক্লিয়াস। কি আছে এখানে? নিউক্লিয়াস আছে। এবং এইটা হচ্ছে আমাদের কাছে কি? মেইন যে ডিম্বাণুটা সেটা। তার সাথে তোমাদের মনে আছে কিনা যে অনেকগুলো পোলার বডি ফরমেশন হতো। ওদের সাথে কি হতো? অনেক পোলার বডি ফরমেশন হতো। লাইক তোমাদের ওসাইট যেটা ছিল, সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট এটা থাকতো, আর তারপরে তোমার এখানে কিছু পোলার বডি ফরমেশন হতো। সো এর মধ্যে একটা পোলার বডি এখানে তোমাদের কাছে থাকে। যেটা, ওকে? সো এটা হচ্ছে আমাদের কাছে একটা পোলার বডি এটা। মানে পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়। পারফেক্টলি হচ্ছে জননে কাজ করতে পারে না। এই হচ্ছে কথা। এটা হচ্ছে আমাদের কাছে কথা। সেকেন্ড এই যে এটা হচ্ছে একটা লেয়ার, ঠিক আছে? এই যে এতটুকু যদি আমি বলি, এর মধ্যে বাউন্ডেড হচ্ছে এটা আছে। সাইটোপ্লাজম, এখানে হচ্ছে আমাদের কাছে নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে ১ম পোলার বডি যেটা সেটা। আচ্ছা, সো এরপরে তুমি যদি দেখো আমার এই যে লেয়ারটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় তোমার জোনা পেলুসিডা। এটাকে বলা হয় কি? জোনা পেলুসিডা। আর তার বাহিরের দিকে রেডিয়েটিং, মানে সূর্যের রশ্মির মতো কিছু কোষ থাকে, যেগুলোকে বলা হয় করোনা রেডিয়েটা। কি বলা হয় এটাকে? করোনা রেডিয়েটা। সো করোনা রেডিয়েটা হচ্ছে আমরা আঁকবো, একটু বড় করে আঁকার চেষ্টা করবো, নাহলে তোমার হচ্ছে শেষ হবে না। জাস্ট বড়, বড় করে কিছু হচ্ছে এই যে এইদিকে চারিদিকে তুমি হচ্ছে কোষ দিতে থাকো। কোষ দিবা আর নিউক্লিয়াস দিবা। লাস্টে এসে নিউক্লিয়াস দিলে হচ্ছে হবে। আমি জাস্ট কোষগুলো আগে দিয়ে নিই আগে। সো এই জায়গা থেকে আমরা আমাদের যে ডিম্বাণুর গঠনটা, সেই ডিম্বাণুর গঠনটা হচ্ছে এখানে দেখতে পাই, যেটা হচ্ছে কমপ্লিটলি শেষ হয়ে গেছে। ওকে?
চলে আসবো ভ্রূণ আবরণী যেটা, সেখানে ভ্রূণ আবরণী আঁকা খুবই সহজ। আমরা জাস্ট ২ টা বৃত্ত আঁকবো। ২ টা বৃত্ত আঁকার পর আমাদের পরবর্তী যে কাজ, সেটা হচ্ছে খুব সহজ হয়ে যাবে। তো একটা বৃত্ত হচ্ছে আমরা হাফ আঁকবো, আরেকটা বৃত্ত হাফ না, আরেকটা বৃত্ত হচ্ছে গ্যাপ দিয়ে আঁকবো। সো এই দেখো, এটা হচ্ছে আমাদের কাছে ১ম যে বৃত্তটা সেটা। এটা হচ্ছে আমরা এই দেখো, এই পর্যন্ত ধরে আঁকলাম। তার পরের বৃত্তটা হচ্ছে আমরা হাফ দিয়ে একটু গ্যাপ দিয়ে আঁকবো আরকি। এবং এটা পুরোটাই আঁকবো। এটা। কেন? কারণ আমরা এখানে হচ্ছে আমাদের যে কোরিওনিক ভিলাই আছে, সেই কোরিওনিক ভিলাই গুলো হচ্ছে এই জায়গায় আঁকবো এখন ফার্স্টে। কি করব? কোরিওনিক যে ভিলাই গুলো আছে সেটা এই যে এরকম ভাবে জাস্ট আমরা এরকম ভিলাই দিব কিছু। এটা কোরিয়ন থাকে বাইরে, তার সাথে হচ্ছে যে ভিলাইটা থাকবে সেটাকে কোরিওনিক ভিলাই বলা হয়। সো এটা আমরা হচ্ছে আঁকি। খেয়াল করে দেখো, এগুলো আমরা বড়, বড় দিছি। দিয়ে বুঝাইছে যে এখান থেকে অমরা তৈরি হবে। চিন্তা করো, অমরা বা মায়ের পেটের সাথে আমরা যেটা বলি নাভির সাথে কানেক্ট হয়। সো সেটা হচ্ছে কি পুষ্টি উপাদান এখান থেকে যাবে। এখানে হচ্ছে কি ভ্রূণথলিটা থাকবে আমাদের কাছে। মানে ভ্রূণটা থাকবে মেইনলি এখানে। সো ভ্রূণটা যদি আমরা এখান থেকে আঁকি, কি করবা তুমি ফার্স্টে? এই যে এটাকে হচ্ছে এরকম ভাবে এই শেইপে নিবা। নিলাম। এরপর এখান থেকে একটা দাগ দিব। এই যে এটা তো এখান থেকে কারেন্ট গেল। এখন এইখানে আমাদের কাছে ওই চিংড়ি মাছ আঁকি না, বা হচ্ছে বায়ুথলি আঁকা শিখছি না? ওই বায়ুথলিটা হচ্ছে এখানে আঁইকা দিব আরকি। চিংড়ি মাছ বা কি বায়ুথলি, আমি জাস্ট একটু পেন্সিলটা শার্প করে নিই, তারপরে হচ্ছে দেখতেছি। ওকে। সো আমি ফার্স্টে হচ্ছে এইটা এঁকে এরপরে হচ্ছে কি করব? এরপরে আমি এটাকে ওভারঅল আমার হচ্ছে ফার্স্টে মাথার যে অংশটা, মাথার মতো অংশটা, বা ছোট অগ্র প্রকোষ্ঠ আমরা যদি চিন্তা করি। আর তারপরে এখান থেকে দিয়ে কি করব? এই যে এখান থেকেই এই হচ্ছে মেইনলি এখানে আমাদের কাছে ভ্রূণের পার্টটা হচ্ছে আঁকা শেষ। মানে চিংড়ি মাছের মতো যেটা দেখতে লাগে আরকি। আচ্ছা, এতটুকু আঁকার পরে এইখানে আমরা দিচ্ছি হচ্ছে কি এই যে জায়গাটা, এটা হচ্ছে কুসুমথলি। পেট বরাবর চিন্তা করো, পেট বরাবর হচ্ছে ডিমের কুসুম খাইছে, কুসুমটা রয়ে গেছে। আর এটা তো একটা বাচ্চা, তাই না? বাচ্চার সাথে কি লাগবে? একটা খেলনা লাগবে, নাহলে বাচ্চা তো কান্না করবে। এটাই তো বাচ্চা হবে কদিন পরে। তো এটার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে একটা খেলনা দিয়ে দেই। ওই খেলনাটা হচ্ছে কিরকম? এইখান থেকে এরকম ভাবে আসবে ফার্স্টে, ত্রিকোণাকার হয়ে তারপরে এসে এই দিক বরাবর ছড়ায় যাবে। খেলনা মানে কি? খেলনা মানে হচ্ছে টয়েস। খেলনা মানে কি? টয়েস। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যালান টয়েস। এটা হচ্ছে কুসুমথলি, এটা হচ্ছে অ্যালান টয়েস। এটা হচ্ছে কোরিয়ন বাইরে। তাহলে এইটা যে আবরণটা, এটাকে বলা হয় অ্যামনিয়ন, এটাকে বলা হয় অ্যামনিওটিক গহ্বর, বা হচ্ছে অ্যামনিওটিক মানে ফ্লুইড হচ্ছে এই জায়গায় আসলে থাকে। সো ওভারঅল আমরা এই ব্যাপারগুলো দেখছি। আর এইটা যেটা, এইটার সাথে কি? এটার সাথে হচ্ছে মায়ের যে আম্বিলিকাস, তাই না? তো আমরা বলি তো এটার সাথে কানেক্ট হবে। তো এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় আম্বিলিকাল তোমার যে রজ্জু, বা হচ্ছে বলা হয় কি আম্বিলিকাল বৃন্ত। এই যে এইখানে যে অংশটা আছে। ওকে? এটাকে আমরা কি বলতেছি? এই যে এইখানে যে স্টকটা গেছে, এটাকে বলা হচ্ছে কি আম্বিলিকাল বৃন্ত। এই হচ্ছে মেইনলি এখানে আমাদের পার্টস এ চলে আসবে। সো আমি একবার ওভারঅল তোমাকে ওভারভিউ দেই। মেইনলি আসলে কি, কি থাকতেছে। ১ম কথা হচ্ছে এটা ভ্রূণ। এটা হচ্ছে এই আবরণটাকে বলা হয় হচ্ছে কোরিয়ন। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে তোমার কোরিয়নিক ভিলাই। আচ্ছা। এরপরে এই আবরণটাকে বলা হয় অ্যামনিয়ন, এটাকে বলা হয় অ্যামনিয়ন, এটাকে বলা হয় অ্যামনিওটিক গহ্বর, যেখানে অ্যামনিওটিক ফ্লুইড থাকতেছে। এটা হচ্ছে যদি ভ্রূণটা হয়, এটা হচ্ছে কুসুমথলি, যেটা দিয়ে ও বেঁচে আছে। এটা হচ্ছে কি একটা খেলনার মতো অংশ। এটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে আমাদের কাছে একটা খেলনার মতো অংশ। চিন্তা করো। এই খেলনা হচ্ছে কি? অ্যালান্টয়েস। ওকে? এটা হচ্ছে অ্যালান্টয়েস। আর এই যে এখান থেকে আমাদের সাথে কানেকশন করছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় অ্যামনিওটিক। অ্যামনিওটিক কি? অ্যামনিওটিক বৃন্ত। অ্যামনিওটিক রজ্জুর সাথে কানেক্ট হয়ে বৃন্ত, মানে ওই যে পাতার যেরকম থাকে না বৃন্ত, ঐরকম একটা অংশ। ওকে? সো ওভারঅল এই হচ্ছে আমাদের কাছে ভ্রূণ আবরণী। আমি জাস্ট ওভারঅল এখন একটু মার্কিং করি, তাহলে তোমাদের জন্য হচ্ছে বোঝা আরো সহজ হবে। ওকে? সো ওভারঅল এইটা আহ আশা করি তোমরা এই ব্যাপারটা হচ্ছে ভালোভাবে বুঝতে পারছো যে এখানে আমাদের কাছে ওভারঅল যেগুলো আছে সেটা। সো এটা মোটামুটি আঁকলে তোমার এখানে হয়ে যায়, এবং এই অধ্যায়ে কার্যত আমরা বেসিক যে চিত্রটা আছে, ওই চিত্রের পার্টটা হচ্ছে এখানে শেষ। তবে আরো কিছু আছে যেটা আমি তোমাকে এখন বই থেকে দেখাবো। সো সেটা হচ্ছে আমি একটু আস্তে, আস্তে এখানে দেখি। ওকে? ক্লিভেজ আর হচ্ছে ভ্রূণীয় কোষের স্তর কিভাবে আসলে গঠিত হয় সেই ব্যাপারটা। মানে জাইগোট থেকে তোমার আস্তে, আস্তে ২ টা কোষ, এরপরে ৪ টা কোষ, এরপরে ৮ টা কোষ, এরপরে আরো ঘনীভূত হয়ে কোষ মরুলা গঠন করে। এরপরে সেখানে একটা ফাঁকা জায়গা হয়ে যায়। ব্লাস্টোসিল, মানে সিল মানে ফাঁকা জায়গা। এরপরে সেখান থেকে একটা গহ্বর সৃষ্টি, মানে একটা, মানে আমরা বলি গর্তের মতো সৃষ্টি হয়। সেই গর্তের মতো সৃষ্টি হওয়াকে আমরা বলি গ্যাস্ট্রুলেশন। ঠিক আছে? গ্যাস্ট্রুলা সৃষ্টি হয়। সো এই ব্যাপারটা আসলে ওভারঅল তোমাদের ক্লিভেজ যেটা, সেই ক্লিভেজের পরিণতি নিয়ে মেইনলি আসে। আমি জাস্ট ওভারঅল তোমাকে যদি বলি আঁকি, এটা খুব বেশি আসলে কমপ্লেক্স চিত্র না। তুমি তোমার হাত দিয়ে আঁকলেই হবে। ইভেন এটাকে তুমি যদি চিত্রও না আঁকো, জাস্ট সিকোয়েন্স দাও, তাও হচ্ছে হয়ে যায়। সো ফার্স্ট আমাদের কাছে এখানে একটা জাইগোট থাকে। এরপরে তোমার এখানে চলে যাবে হচ্ছে ১ম ক্লিভেজ, মানে ১ম বার সেটা বিভাজিত হইছে। তো বিভাজিত হয়ে কি হবে? বিভাজিত হয়ে ২ টা কোষ তৈরি হলো। এরপরে কি হয় ভাই? এরপরে সেটা বিভাজিত হয়ে ৪ টা কোষ তৈরি করবে, তাই না? ১ টা, ২ টা, আমি যদি ওভারঅল এখান থেকে বলি ৩ টা, আর এই হচ্ছে ৪ টা। সো কয়টা কোষ সৃষ্টি করলো? ৪ টা কোষ সৃষ্টি করলো।
এবার আমাদের কাছে কি থাকবে, এবার আমাদের কাছে 8 কোষীয় একটা অবস্থা পাবো, এবং 8 কোষীয় অবস্থায় আমরা হচ্ছে দুইটা অংশ পাই, একটা ছোট একটা বড়, একটা মাইক্রোমিয়ার একটা হচ্ছে ম্যাক্রোমিয়ার। সো ওভারঅল যদি আমি তোমাকে এখানে বলি, সো এটাকে তুমি আঁকবা কিভাবে, এটাকে তুমি হচ্ছে জাস্ট তোমার মতো র্যান্ডমলি আর কি আঁকো, স্পেসিফিক না, তুমি জাস্ট কোষ আঁকতে পারলেই হয়েছে ভাই। তাহলে ছোট দিছো, এরপরের গুলো একটু বড় দাও সাইজে। ধরো এই তিনটা হচ্ছে আমি আঁকলাম, দেখাইলাম তিনটা, সমস্যা নেই, আর হচ্ছে এখানে চারটা, আর হচ্ছে আরেকটা বড় কোষ দাও, সমস্যা নেই। এই তো একদম স্পেসিফিক হইতে হবে এমন না, তোমার জাস্ট কোষগুলার মেইন গঠন থাকলে হবে। উপরে চারটা হচ্ছে মাইক্রো, নিচেটা হচ্ছে ম্যাক্রোমিয়ার। ওকে, আচ্ছা এখন আঁকার পরে তোমার এখন কাজটা কি হবে, এর পরের কাজটা একটু সিম্পল। এরপরে তুমি চাইলে হচ্ছে তোমার যে কম্পাসটা, সেই কম্পাসটা নিতে পারো, নিয়ে হচ্ছে বৃত্ত আঁকবা, দুইটা দুইটা বৃত্ত আঁকবা। একটা হচ্ছে এটা ছোট বৃত্ত, দেখে হচ্ছে আঁকা একটু টাফ, কারণ এটার উপর ক্যামেরা আছে, বাট এই হচ্ছে আমাদের ছোট একটা বৃত্ত, আবার একটা আঁকবা। তো এই জন্য কি করতে হবে, পেজটা ঘুরাইতে হবে, পেজটা ঘুরাই হচ্ছে আঁকাই, তাহলে ঠিক হয়ে যাবে। এই হচ্ছে মেইন এখানে আমাদের কাছে কথা। কারণ এইখানে ফার্স্টে কি হবে, এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা যেটা হইলো, এই জায়গায় আমরা হচ্ছে এখন কয়েকটা জিনিস দেখবো। একটা হচ্ছে এটা আমাদের কাছে বলবো যে এখানে অনেকগুলো কোষ হয়েছে, লাইক একটা কোষ থেকে এবার সে হচ্ছে অনেকগুলো কোষ হয়েছে। এই দশাটাকে আমরা বলি হচ্ছে কি মরুলা, মরুলা, এখন অনেকগুলো কোষ হয়েছে। সো ফার্স্টে 2 4 8 এই অবস্থাটাকে আমরা বলছি আমাদের কি আছে, মরুলা হয়েছে। ওকে, মরুলার পরে এই জায়গায় অনেকগুলো কোষকে একটা নিরেট অবস্থার মতো আছে। এখন এই জায়গা সবাই হচ্ছে সাইডে সরে গেছে, মাঝখানে হয়ে গেছে ফাঁকা জায়গা, মাঝখানে কি হয়ে গেছে, ফাঁকা জায়গা। তো তুমি এটা কিভাবে আঁকো, এই দেখো, এইটাই হচ্ছে কি আমাদের কাছে, এটা হচ্ছে ব্লাস্টুলা দশা, ব্লাস্টুলা দশা, যেখানে কোষগুলোকে আমি বলছি ব্লাস্টোমিয়ার, এই যে কোষগুলো বলছি এগুলোকে ব্লাস্টোমিয়ার, আর মাঝখানের জায়গাকে বলা হয় ব্লাস্টোসিল। এরপরে কি হয়, এরপরে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা হালকা করে গর্ত হওয়া শুরু হয়, মানে গর্ত হওয়া শুরু হয়, এই ঘটনাটাকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। এটাকে বলা হয় কি, গ্যাস্ট্রুলেশন বলা হয়। তো এটাকে আমি হচ্ছে কি করবো, এটাকে আমি একটু তোমাদের যে চিত্র আছে এটা হচ্ছে অনুপাতে আঁকি। So, একটু পেজ ঘুরে আঁকতে হবে, নাহলে সম্ভব হচ্ছে না। ওকে, চলবে। সো এইটা যখন আমি ফার্স্টে আঁকছি, এখন এইখানের কাহিনী হচ্ছে কি, এইটাকে তুমি হালকা একটু এরকম উপরে উঠাই দাও, এই যেরকম হালকা একটু কি করো, উপরে উঠাই দাও। কেন বলতেছি, কারণ এটা হচ্ছে কি আস্তে আস্তে গ্যাস্ট্রুলেশন মানে হচ্ছে উপরের দিকে উঠতেছে। সো তুমি এটাকে এইভাবে এখন যদি কোষটা আঁকো, কোষের স্তরটা এই যে এইভাবে হবে, এরকম আর কি, সেই যেরকম আগে বলছিল, এখন উঠে গেছে আস্তে আস্তে। কিন্তু আমরা নিউক্লিয়াস কিন্তু এখন দিইনি, নিউক্লিয়াস দিব কিছুক্ষণ পরে, সমস্যা নেই। ফাইনালি যেটা, ফাইনালি হচ্ছে আমাদের তিনটা কোষের স্তর সৃষ্টি হবে, কি কি, একটোডার্ম, এন্ডোডার্ম এবং হচ্ছে মিজোডার্ম। তার জন্য আমরা কি করবো, তার জন্য আমরা হচ্ছে ফার্স্টে এরকম এ শেপের এটা হচ্ছে আঁকবো। ওকে, এ শেপের আঁকলাম না, এখন এইটার অ্যারাউন্ডে আমি হচ্ছে এটার সাইড বরাবরই আমি হচ্ছে কোষগুলো দেওয়া শুরু করবো ছোট ছোট করে। তো এখন এটা দিয়ে কি বুঝাইতেছি, আমার এই যে কোষটা আমরা যখন ভিতরে ঢুকে গেছে, এই ভিতরে ঢোকার টাইমটাতে আসলে সহজ কথা হচ্ছে এই যে কোষগুলো আছে, এই ভেতরের কোষগুলো কিছুক্ষণ পরে এন্ডোডার্ম হবে, মাঝখানটা মিজোরাম, বাইরেটা হচ্ছে এন্ডোডার্ম। এবার তাহলে আমরা কি মিস করছিলাম, প্রত্যেকটা নিউক্লিয়াস দেওয়া, তো নিউক্লিয়াস দেওয়া বসাই দিই সবগুলোর মাঝখানে। সো এই এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা, আর হচ্ছে এই যে এখানে নিউক্লিয়াস এটা। সো এই হচ্ছে আমরা বসাই দিলাম। তো ফার্স্ট এই অংশটাকে বলা হয় জাইগোট, এটাকে বলা হয় প্রথম ক্লিভেজ, দ্বিতীয় ক্লিভেজ, এটা হচ্ছে আটকোষী, এটা হচ্ছে মরুলা, এটা ব্লাস্টুলা, এটা হচ্ছে ব্লাস্টোসিল, এটা গ্যাস্ট্রুলেশন হচ্ছে, আর এটা হচ্ছে তিনটা স্তর থাকবে, তিনটা স্তর একটু এঁকে দিই, একটোডার্ম, মিজোডার্ম, আর হচ্ছে ফাইনালি কি, ভেতরের যেটা, এই যখন ভেতরে যেটা ঢুকে গেছে সেটা হচ্ছে এন্ডোডার্ম। আমি এখানে লিখে দিই একটু তোমাদের। সো এই এই হচ্ছে আমাদের কাছে এখানে ওভারঅল কথাবার্তা। আই হোপ এতটুকু পর্যন্ত তোমাদের কাছে এইখানের যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। সো দ্যাটস ইট, এই হচ্ছে এখানে কথা। এখন যেটা তোমাদের কাছে আছে যে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস, আমরা এটা একটু দেখবো যে এটা আসলে বই থেকেই জাস্ট, কারণ এর চিত্র তেমন কোনো সিগনিফিকেন্স আসলে রাখে না। ফ্লো চার্টটা তোমাকে দেখায় বুঝাই দিব, তাহলে মোটামুটি এই অধ্যায়ের কাজ আসলে শেষ। এবার চলে আসি অধ্যায় 9 এর, যেটা আমরা বলি স্পারমাটোজেনেসিস এবং তোমার ওজেনেসিস, যেটা। সো আমি এখানে বই নিয়ে আসছি, বাট তোমাদের আমি ওভারঅল দুইটার হচ্ছে পার্টস গুলো একটু দেখাই দিই। এটা হচ্ছে ওভারঅল যেটা একসাথে করা হয়েছে। এখন এখানে দেখো এগুলো চিত্র আঁকার কিছু নাই, তুমি জাস্ট নিউক্লিয়াসটা আঁকবা, সেটাই। আমি জাস্ট তোমাকে সিকোয়েন্সটা বুঝাই দিই ফার্স্টে, শুনো। সেটা হচ্ছে তোমার এখানে ফার্স্টে কয়েকটা পার্ট থাকে, সংখ্যা বৃদ্ধি হয়, পরিবর্ধন বা একটু বিকশিত হয়, পূর্ণতা প্রাপ্তি এবং ফাইনালি স্পার্মিওজেনেসিস, এই চারটা প্রসেসের মাধ্যমে এটা আসে। এখন তুমি যদি এই জায়গাটা একটু দেখো যে ফার্স্টে জনন মাতৃকোষ, মাতৃকোষ যখনই দেখবো এটা বুঝবা হচ্ছে 2n। তো এটা ফার্স্ট নিউক্লিয়াস থেকে সংখ্যা বৃদ্ধি করে নাকি মাইটোসিস দিয়ে সে হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে। এবং এইখানে যে সিকোয়েন্স, এটা মনে রাখার ওয়ে হচ্ছে জিএসটি এক্সাম, জিএসটি এক্সাম দেখছো না,
দেয় সবাই ভার্সিটির সময়। তো এটা হচ্ছে স্পারমাটোগোনিয়া স্পারমাটোসাইট। এখন বলতে পারো ভাই সাইটে তো সি, বাট আমরা ওই এক্সামে মনে রাখার জন্য এস দিয়ে বলতেছি স্পারমাটোসাইট এন্ড স্পারমাটিড। তো স্পারমাটোগোনিয়া ফার্স্টে থাকে, ও হচ্ছে ডিপ্লয়েড থাকে। তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট এও ডিপ্লয়েড থাকে। এইটার পরেই মিওসিস এক হয়। মিওসিস একে কি অর্ধেক হয়ে যায় না? তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট হচ্ছে হ্যাপ্লয়েড। তারপরে এখান থেকে আবারও মিওসিস দুই, যেটা মিওসিস দুইয়ে কি হয় সংখ্যা আমরা বলি যে মাইটোসিসের মতনই এটা। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড আসে, যে সাইট টিড, এটা হচ্ছে কি হ্যাপ্লয়েড এন্ড দেন শুক্রাণু বা স্পার্ম। এই হচ্ছে এখানে আমাদের কথা। সেম গোজ ফর অলমোস্ট উওজেনেসিস, যেটা যে এখানে হচ্ছে সংখ্যার বৃদ্ধি পর্যায়ে কি হয় মাইটোসিস হয়, এটা উওগোনিয়া হয়, স্পারমাটোগোনিয়ার জায়গায় উওগোনিয়া। তারপরে প্রাইমারি উওসাইট, সেকেন্ডারি প্রাইমারি স্পারমাটোসাইটের মতো। এরপরে যেটা হয় যখনই সে মিওসিস এক করে, মাথায় রাখবা ফিমেলদের ক্ষেত্রে, যেটা ফিমেলদের ক্ষেত্রে তোমার চারটা জেব, ধরো এইখানে যে চারটা স্পারমাটিড তৈরি হয়েছিল না, তুমি জাস্ট এখানে দেখো, এখানে যেরকম চারটা স্পারমাটিড তৈরি হয়েছিল না, ফিমেলদের ক্ষেত্রে মানে একজন বেশি খায় ফেলে, বাকি তিনটা মারা যায়, ওটাকে পোলার বডি বলে। মানে পুরুষরা যেরকম সমান ভাগে দেয়, বাট এখানে ডিমের ক্ষেত্রে একটা ডিমের অনেক পুষ্টি লাগে এবং ডিমকে অনেকদিন বেঁচে থাকতে হয়, বুঝতে পারছো? স্পার্ম বেশি দিন বাঁচতে পারে না। এই ওভাম যেটা, এটা অনেকদিন বেঁচে থাকে। তো এই জন্য বাকি তিনটা মরে যায়, একটা শুধুমাত্র বেঁচে যায়। সো যখন প্রথম মিওসিস এক হয় তখন যে দুইটা কোষ হয়, এর মধ্যে সেকেন্ডারি ওসাইট থাকে। তার ওইখানে কি হয়, তার ওইখানে আমরা বলতে পারি তার এখানে এটা হচ্ছে বড় হয়, আর এটা ছোট, এটা বলে প্রথম পোলার বডি। এই পোলার বডি থেকে মাইটোসিসের মাধ্যমে আরেকটা হয়, দুইটা হয় আর কি, আর এইখান থেকে আরেকটা হয়। তো এই নিয়ে হচ্ছে তিনটা পোলার বডি তৈরি হয়। আর এটা যেটা, এটার বড় অংশটা মিওসিস দুই দিয়ে ওটিড তৈরি করে, দেন ফাইনালি ডিম্বাণু তৈরি করে। তো বুঝতে পারছো, প্রাইমারি ওসাইট, তো সেকেন্ডারি ওসাইট, একটা বড় একটা ছোট, প্রথম পোলার বডি থেকে দুইটা, এখান থেকে আরেকটা পোলার বডি, তিনটা পোলার বডি, আর এখান থেকে যে আরেকটা বিভাজন হইলো এটাতে ওটিড গঠন হবে, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, আর ফাইনালি ডিপ্লয়েড তোমার হচ্ছে ডিম্বাণু। তো দেখছো সাইট, তারপরে হচ্ছে তোমার টিড, উপরে আসো জি এস এন্ড দেন হচ্ছে টি, সেই হচ্ছে কথা। সেম ভাবে দুইটাকে আসলে যদি তুমি একসাথে লেখো স্পারমাটোজেনেসিস ওজেনেসিস, দুইটাকে আসলে এই একভাবে হচ্ছে লিখে মেইনলি জায়গাটা হচ্ছে শেষ করে। সো এইটা ওভারঅল এখানে আমাদের কাছে কথা। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এটা আসলে আশা করি মানে তেমন কোনো আসলে ঝামেলা তোমরা হচ্ছে এই জায়গায় ফেস করবা না। এখন অধ্যায় 10-এ চলে যাবো। অধ্যায় 10-এর কেসে আসলে সহজ আছে। অর্থাৎ 10-এর কেসে মানে আমরা জাস্ট মোটামুটি 3টা মতো ছবি আঁকলে এরপরে হচ্ছে কাজ শেষ, 10 আর 12 মিলে। ওকে, চলে আসি অধ্যায় 10-এ, যেখানে আমরা 2টা ছবি আঁকবো। একটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস, আরেকটা হচ্ছে তোমার অ্যান্টিবডির গঠন। ফ্যাগোসাইটোসিসটা আমরা কাইন্ড অফ অধ্যায় 1-এও পড়ছি, বাট তারপর হচ্ছে আমরা এখানে একটু ছবি আকারে দেখবো, বাট আমরা কনসেপ্টটা কিন্তু জানি অলরেডি। তোমাদের হচ্ছে আমি কোষ ও কোষের গঠন যখন পড়াইছি না তখন হচ্ছে দেখাইছিলাম। ওকে, তো আমরা ফার্স্টে হচ্ছে আঁকি মেইনলি হচ্ছে তুমি এখানে একটা ফ্যাগোসাইট আঁকবা। ফ্যাগোসাইট হতে পারে, মোনোসাইট হতে পারে, সেটা নিউট্রোফিল হতে পারে, মানে সেটা ভক্ষণ করবে, ম্যাক্রোফেজ যেগুলো আসলে। সো র্যান্ডমলি তুমি হচ্ছে আঁকবা, কোনো সমস্যা নাই। আমি যদি এখানে ওভারঅল হচ্ছে এখানে এটা ধরি, সো এইটাকে ফার্স্ট এরকম একটা লম্বা দিয়ে মাঝখানে হচ্ছে কি করবো, মাঝখানে হচ্ছে এরকম একটা, এই যে এটার পরে তুমি জাস্ট এরকম একটা গর্তের মতো দিবা। জাস্ট এটা কেন, মানে ফার্স্ট একটা অংশ এখানে দেখানো লাগে, আরেকটা অংশ এখানে দেখানো লাগে। সো এরপরে তুমি তোমার মতো র্যান্ডমলি হচ্ছে যেটা আছে তোমার যেই ফ্যাগোসাইটটা আছে ওটা তুমি আঁকো, আর শেষের দিকে যখন যাবা শেষের দিকে হচ্ছে যে এরকম একটু করে জিনিসটা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, এই এখন আমরা মোটামুটি ছোট ছোট করে আঁকবো। ফার্স্ট কথা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আঁকবো আমরা এখানে। সো এইখানে একটা ব্যাকটেরিয়া আমরা ফার্স্টে দিলাম। ব্যাকটেরিয়াকে মনে করো এই যে এরকম ভাবে আমরা কাটা 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 করে দিলাম। এখন ফার্স্টে ব্যাকটেরিয়াটাকে মানে এইখানে আমার কাছে যে ব্যাকটেরিয়া আছে, আমার এই ফ্যাগোসাইটটা এটা হচ্ছে তার দিকে আকৃষ্ট হয়েছে গেছে, এটা 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ যেটা আমাদের কাছে বলা হয়েছে সেটা হচ্ছে কি, যে এই যে আমার ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়ার চারিদিকে দেখো, চারিদিকে ঘিরে ধরতেছে মানে কি, ফ্যাগোসাইট একটা ক্ষণপথ সৃষ্টি করতেছে। আচ্ছা, এরপরেই কি, এরপরেই আমার ব্যাকটেরিয়াটা এই যে আমার এটার ভেতরে ঢুকে গেল। এই যে এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলা হচ্ছে একটা ভেসিকল। ভেসিকল মানে একটা আবরণ যার মধ্যে হচ্ছে এটা প্রবেশ করছে। ওকে, এটা হচ্ছে ভেসিকল। এরপরে কি করবে, এরপরে আমার এখানে কে আছে বলতো, এই জায়গায় লাইসোজোম আছে না, আমার একটা কোষের মধ্যে লাইসোজোম আছে না? এই লাইসোজোমটা এবার কি করবে, লাইসোজোমটা এবার এটার সাথে এই যে আমাদের যেই ভেসিকলটা, এই ভেসিকলটার সাথে সে হচ্ছে অ্যাটাচড হবে। ভেসিকলটার সাথে অ্যাটাচড হয়ে কি করবে, এই যে লাইসোজোমটা সব তার এনজাইম ভেতরের মধ্যে ঢুকাই দিবে। সব তার যেই আমাদের কাছে বলছিলাম হাইড্রোলাইটিক এনজাইম, সবই হচ্ছে এর মধ্যে ঢুকাই দিবে। ঢুকাই দিলে কি হবে, এরপরে তুমি দেখবা যে ভাই আমার যেই ব্যাকটেরিয়া ছিল, ওই ব্যাকটেরিয়াগুলো কেন জানি হচ্ছে এরকম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ব্যাকটেরিয়াগুলো কি হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো এরপরে ফাইনালি কি হবে, এরপরে ফাইনালি এই যে জায়গাটা আছে আমাদের কাছে, এই জায়গাটায় হচ্ছে আমার এই যে ভেসিকলটা এখানে মুক্ত হয়ে বলবে টাটা বাই বাই। ব্যাকটেরিয়া টাটা বাই বাই, অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিছে, বমি করে দিছে, সহজ কথা হচ্ছে এটা। তাহলে এইখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি এটা 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ, এটা 3 নাম্বার স্টেপ, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, আর ফাইনালি হচ্ছে এটা 6 নাম্বার স্টেপ আমাদের কাছে চলে আসে। তো 5 নাম্বার স্টেপে আমরা কি বলতে পারি, যে আমাদের ক্ষণপদ হচ্ছে, বা সরি আমার যে হচ্ছে ফ্যাগোসাইটটা আছে, সেই ফ্যাগোসাইট হচ্ছে অগ্রসর হচ্ছে। ফ্যাগোসাইট ব্যাকটেরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তারপর তোমরা দেখো।
সো এই হচ্ছে আমাদের কাছে এখানে কি, এই হচ্ছে আমাদের কাছে যে চিত্রটা আছে সেই চিত্র ফ্যাগোসাইটোসিস বা এর ধাপসমূহ। এই হচ্ছে এখানে কথা আরেকটু বড় করে রাখতে পারো চাইলে, সমস্যা নেই, বাট মোটামুটি এটা আমাদের একটা মাঝারি যে পেজটা আছে, মানে পেজের হাফ হচ্ছে ভরছে এই জায়গা থেকে। এবার আমরা যাব হচ্ছে কোনটা, এবার যাব হচ্ছে পরের যে অংশটা, সেটা হচ্ছে অ্যান্টিবডি যেটা। সো অ্যান্টিবডিটা আমরা স্টার্ট করতে পারি। খুবই সহজ একটা গঠন দেখবো, সেটা হচ্ছে অ্যান্টিবডির গঠন, যেটা আসলে এরকম করে ওয়াই শেপ হয়। এরকম একটা ওয়াই শেপ হয়, এরকম একটা হয়, দেন মোটামুটি শেষ। দুইটা মাঝখানে ডাইসালফাইড বন্ধন দিয়ে যুক্ত থাকে। উপরের অংশ অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, অ্যান্টিজেন চেঞ্জ হয়, তাই উপরেরটা পরিবর্তনশীল। আর নিচের অংশ কি বেস, তার মূলটা হচ্ছে স্থায়ী থাকে এবং সেটা কোনো ধরনের পরিবর্তন হয় না। আমরা ওভারঅল এই ব্যাপারগুলোই আসলে দেখবো এই জায়গায়, জাস্ট তোমাকে হচ্ছে এই জায়গাগুলো দেখাই কিভাবে আসলে মেইনলি এটা কাজ করে। তো ফার্স্টে আসলে আঁকো, আমি হচ্ছে ওয়াই শেপ আঁকবো এখানে, ঠিক আছে? তাকে ডাবল মার্কিং করে নিই এখানে। এই ফার্স্ট হচ্ছে আঁকলাম, এবার হচ্ছে ওয়াই এখানে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে ভারী শৃঙ্খল, দেখো ভারী। এরপরে সাইডে আমরা একটা হালকা শৃঙ্খল আঁকবো, হালকা শৃঙ্খল। ওকে, জাস্ট এটা এটার সাথে আঁকি, এই যে এটা হচ্ছে আমাদের কাছে হালকা শৃঙ্খল। সেম ভাবে এখানে আঁকো, এটা আমাদের কাছে হালকা শৃঙ্খল। এখন দেখো এদেরকে যুক্ত করতে হবে না, আলাদা আলাদা হয়ে আসেন, যুক্ত করার জন্য একটা দড়ি লাগাই দাও। এই যে দড়ি, একটা দড়ি লাগাইলাম, এই দড়ির নাম ডাইসালফাইড বন্ড। এদের মধ্যে একটা দড়ি লাগাই দাও, ডাইসালফাইড বন্ধন। এদের মধ্যে একটা দড়ি লাগাই দাও, ডাইসালফাইড বন্ধন। তোমার আঁকা এবার হচ্ছে আমরা কয়েকটা অংশে ভাগ করবো। জাস্ট তুমি আমার সাথে দেখো, তাহলে তোমার মোটামুটি কাজ শেষ। এই যে অঞ্চলটা আছে না, এই অঞ্চলের এইখানে কি কবজির মতো আছে না, কবজির মতো, তাহলে এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে কবজা। এই অঞ্চলটাকে কি বলা হয়, এটা অঞ্চলটাকে বলা হয় কবজা। আর এই যে এর পরের যে অঞ্চল এতটুকু আছে, এর মধ্যে আমরা আবার হচ্ছে ভাগ করছি আরেকটা, আবারও ভাগ করছি। ঠিক একইভাবে পাশেরটাতেও আমরা দুইটা ভাগে ভাগ করছি, পাশেরটাতেও দুইটা ভাগে ভাগ করছি। এবার আমি তোমাকে বলি, দেখো এই যে উপরের 1 2 3 4 এই অঞ্চলগুলো না পরিবর্তনশীল। মানে এগুলো হচ্ছে অ্যান্টিজেন, এগুলো অ্যান্টিজেনগুলোকে বাইন্ড করে। এবং এখানে অ্যান্টিজেন বাইন্ড করার একটা জায়গা আছে, যদি এটাকে একটু এরকম করে বাঁকা করে লিখি, এরকম করে বাঁকা করে লিখি, এখানে আমি দেখাবো কি, যে ভাই এইখানে আমার কাছে অ্যান্টিজেনগুলো বাইন্ড করতে পারে। তাহলে চিন্তা করো, উপরের অঞ্চলে অ্যান্টিজেন বাইন্ড করে, তাহলে এই উপরের অঞ্চলে, উপরের অঞ্চলটা কি, অ্যান্টিজেন চেঞ্জ হতে পারে, একসময় করোনা ভাইরাস আসতে পারে, একসময় তোমার অন্য কোনো র্যাবিস ভাইরাস আসতে পারে, যে কোনো ভাইরাস হচ্ছে আসতে পারে, তার মানে বা তোমার ব্যাকটেরিয়া আসতে পারে। তো তাদের এগেইনস্টে বা তাদের সাথে সাথে এই উপরের অঞ্চল চেঞ্জ হবে। তার মানে এইটা এরা হচ্ছে কি, এরা হচ্ছে আমাদের কাছে পরিবর্তনশীল। আর এই যে এইটা নিচের যে অংশগুলো, তারপর এইটা, এরা সবাই হচ্ছে স্থায়ী অঞ্চল। মানে এটা চেঞ্জ হচ্ছে না, এরা সবসময় কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে এটা পরিবর্তনশীল, নিচেরগুলো হচ্ছে স্থায়ী। এবং এই যে অঞ্চলটা যেখানে সে অ্যান্টিজেনটা বাইন্ড করতেছে, এটাকে বলা হয় প্যারাটপ। তাহলে ডাইসালফাইড বন্ধন, ভারী শৃঙ্খল, এই ওয়াইটা, এটা হচ্ছে হালকা শৃঙ্খল, উপরের গুলো পরিবর্তনশীল, নিচের গুলো স্থায়ী অঞ্চল। আর এটাকে বলা হচ্ছে প্যারাটপ, এটা অ্যান্টিজেন। শেষ। এখন আমরা হচ্ছে এটাকে কি করব, এটাকে আমরা এখন আমাদের জাস্ট মার্কিংটা করি, তাহলে তোমাদের জন্য হচ্ছে আরো সহজ হবে। আচ্ছা, দেখা যাচ্ছে, সমস্যা নেই। সো মার্কিং করি, দেখো এই এই হচ্ছে এখানে আমাদের কাছে মেইনলি কথা। আমরা অধ্যায় 10 যেটা, সে অধ্যায় 10টা শেষ করছি। অধ্যায় 12তে এবার আমরা যেতে পারি, ঠিক আছে? একদম ঠান্ডা মাথা অধ্যায় 12তে আমরা শুরু করতে পারি। অধ্যায় 12তে স্পেসিফিক্যালি কোনো চিত্র নাই, মানে তুমি এখন তার অন্য বিষয়গুলো পয়েন্ট আকারে লিখতে হয় তোমাকে এখানে। তবুও একটা জিনিস আছে যেটাকে তুমি আসলে স্পেসিফাই করে লিখতে পারো, বাদ বাকি প্রাণীর ছবি দিয়ে আসলে খুব একটা লাভ হয় না, ঠিক আছে? আর এই কোয়েশ্চেন তো কম আসে, বাট রিসেন্ট টাইমগুলো তোমার হচ্ছে 18-19 সালে যখন, তখন হচ্ছে কোয়েশ্চেনটা আসা শুরু করছিল। এবং তখনের যেগুলো এগুলো আসলে পয়েন্ট দিয়ে দিয়ে লিখলে তোমার হয়েছে মোটামুটি এই কেসে। বাট একটা চিত্র আছে যেটা আমি তোমাদের শেখাবো, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া মানে কি, তোমার তোমার ধরো আগুনের উপর হাত পড়লো, সাথে সাথে সরাই নিছো, ব্রেইন ভাবার আগেই অটোমেটিক্যালি তোমার সুষুম্না কাণ্ড দিয়ে সেটা নিয়ন্ত্রিত হয়েছে। তোমার ব্রেইনে ভাবার আগেই, ব্রেইনে পড়ে গেছে সিগন্যাল। বা ধরো হাতে মশা পড়ছে, তুমি অচেতন আছো, তাও তোমার মশা পড়ছে মানে ঠাস করে হচ্ছে তুমি থাপ্পড় দিলা। সো এই ঘটনাগুলোকে আমরা বলি প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া কি সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। খুবই সহজ একটা ব্যাপার, আমি জাস্ট তোমাকে একটু বলি। সো ফার্স্টে হচ্ছে একটা হাত আঁকবো। তো হাত আমি খুব একটা ভালো আঁকতে পারি না। ওকে, সো এটা জাস্ট র্যান্ডমলি হচ্ছে আইকা দেখি কিরকম হয় আর কি। So, এই হচ্ছে আমার হাত। বলতে পারো ভাই কি হাত আঁকছেন, আমি জাস্ট তোমাকে বুঝাই, তাইলেই হবে আমার। সো এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। এই হচ্ছে মেইনলি আমি এখানে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে হাত। সো র্যান্ডমলি আমি হাত আঁকলাম, সমস্যা নেই। এখন এই হাতটাকে যখন আমি কি করলাম, যখন আমি আগুনের উপর দিলাম বা ধরো হচ্ছে ক্যান্ডেলের উপর রাখলাম, তখন এই হাতটা সরাই নিবে, তাই না? কিভাবে সরাই নিবে? ফার্স্টে হচ্ছে আমার এখানে ত্বক আছে বা গ্রাহক অঙ্গ আছে,
এই গ্রাহক অঙ্গ দিয়ে ফার্স্ট একটা জায়গায় যাবে, আমি সেটাকে হচ্ছে আঁকবো, সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড। ফার্স্ট হচ্ছে এটাকে তুমি এইচ আঁকবা এইভাবে, এইচ আঁকলা। ওকে, এখন এইচ আঁকার পরে তুমি তার চারিদিকে হচ্ছে একটা এরকম ভাবে দাও, ঠিক আছে? ফাঁকা রাখো এই জায়গায়, ফার্স্ট এই দুইটা জায়গায় ফাঁকা রাখবা, ঠিক আছে? এই জায়গায় রাখার পরে আবারও সেম ভাবে হচ্ছে এটা দিলা, মানে দুইটা জাস্ট ওপেনিং পথ রাখছো এই দুইটার মাঝখানে, ঠিক আছে? এখন এই যে দুইটা অংশ আছে এইখান থেকে আর এইখান থেকে বের হয়েছে, এটাকে তুমি এবার কানেক্ট করো একসাথে এই যে এইভাবে। কেন? কারণ এইখান থেকে একটা পথ হচ্ছে একসাথে কানেক্টেড হবে, এই যে এই জায়গা থেকে একসাথে দুটো পথ কানেক্টেড হয়েছে, যেখান থেকে তোমার মেইনলি আমার যেই স্নায়ুগুলো আছে প্রবেশ করবে বা হচ্ছে বের হবে। সেম ভাবে এইখান থেকে তুমি আগে ফার্স্টে এটাকে ধরো, এইভাবে ধরো, দেন এই যে পথের কথা হচ্ছে এখানে ইন্ডিকেট করছে। এবং মাঝখানে যেগুলো আছে আমাদের কাছে এগুলোকে বলা হচ্ছে কি গ্রে ম্যাটার, এটা দিয়েই মেইনলি নিয়ন্ত্রণটা হয়। এটা দিয়ে মেইনলি কি হয়, নিয়ন্ত্রণটা হয়। তো কিভাবে যাচ্ছে আমি তোমাকে ফার্স্টে বলি। আমার ত্বক যেটা, ত্বক থেকে একটা যাচ্ছে যেটাকে বলা যায় সংবেদী স্নায়ু। এই সংবেদী স্নায়ু হচ্ছে এর ভেতর দিয়ে ঢুকবে, ঢুকে হচ্ছে তোমার কি করবে, ঢুকে তোমার হচ্ছে এইটা এইখানে গিয়ে জাস্ট একটা সিন্যাপস ফর্মেশন করবে। এই দেখো একটা সিন্যাপস ফর্মেশন করছে। ওকে, আমি একটু জুম করি, দেখো এটা হচ্ছে সিন্যাপসটা হচ্ছে এখানে ফর্মেশন করছে। এখানে একটা পলিসিন্যাপটিক অবস্থা থাকে, ঠিক আছে? তো এইখান থেকে এরপরে কি হয়, এইখান থেকে এরপরে এটা আবারও আসে, এবার সে হচ্ছে কি এইটা থেকে স্টার্ট করছে, ঠিক আছে? তো এইখানে যেটা আমরা বলতে পারি যে এখানে একটা অবস্থা থাকে, দেন আরেকটা স্টার্ট করছে, আরেকটা হচ্ছে আমাদের এখানে পলিসিন্যাপটিক অবস্থা যেটা বললাম। তো সেইখান থেকে এটা আবারও বের হবে, এবং এটা কি এখন আসতেছে, এসে হচ্ছে কি আমার যে পেশি আছে সেই পেশির মধ্যে হচ্ছে সংকেতটা দিচ্ছে, তাহলে এটার দিকে আসতেছে আর এটার দিকে যাচ্ছে। ওকে, আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। আমি জাস্ট একটু দেখি সবকিছু এখানে ঠিকঠাক আছে কিনা। So, আমার সাউন্ড সবকিছু ঠিক আছে, দেখা যাক। তো মেইনলি হচ্ছে এটা গেছে, এটা হচ্ছে কি ত্বক থেকে গেছে, ত্বক বা আমার গ্রাহক অঙ্গ যেটা। আর আসছে কোথায়, আসছে হচ্ছে পেশি। পেশিতে আসলে কি, পেশি হচ্ছে আমার প্রভাবিত, মানে আমার হাতটা এখন সংকুচিত হয়ে এই আগুন থেকে হাতটা সরাই নিবে। এবং এইখানে যে আমাদের কাছে ইনফরমেশন আসছে, এই ইনফরমেশন তো আমি ফিলও করতে পারছি, তার মানে এটার কিছু অংশ আমাদের যে মস্তিষ্ক আছে মস্তিষ্কেও চলে যাবে। বাট পরে মস্তিষ্কে যায় এই সুষুম্না কাণ্ডের, এই যে আমাদের কাছে এখানে কি আছে, এখানে আমাদের কাছে গ্রে ম্যাটার আছে, ভেতরেরটা হচ্ছে গ্রে, এটা দ্বারাই কিন্তু অলমোস্ট নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে? এটা দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাছে হোয়াইট ম্যাটার, সাদা থাকে এই অঞ্চলটা। ওকে, সো মস্তিষ্ক তো চলে যাচ্ছে, এটা হচ্ছে গেল আসলো। সো এই এই ব্যাপারটাই হচ্ছে, তুমি যদি এখান থেকে দেখো এতটুকু আঁকলেই তোমার মোটামুটি আমরা কি বলতে পারি যে পেশি হচ্ছে প্রভাবিত, ত্বক হচ্ছে গ্রাহক অঙ্গ, ঠিক আছে? এবং এটা হচ্ছে গ্রাহক, আমরা বলতে পারি যে সংবেদী নিউরন দিয়ে গেছে। এখানে তুমি বলতে পারো এই নিউরনটার নাম হচ্ছে কি, সংবেদী নিউরন। আর আসছে কিসের মাধ্যমে, আসছে হচ্ছে আমাদের কাছে চেষ্টীয় নিউরন, যেটা তার মাধ্যমে চেষ্টীয় নিউরন। এবং এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে সুষুম্না কাণ্ড। তো মোটামুটি মেইন অংশগুলো তোমার মোটামুটি মেইন পার্ট হয়ে গেছে। আর এইখানে যেটা কানেকশন আছে এটাকে বলতে পারো আন্তঃনিউরন। এটা মার্ক করতে পারো, না করলেও সমস্যা নেই। আন্তঃনিউরন। আমি তোমাকে অনেকগুলো যেগুলো আসলে মার্কিং আছে এর মধ্যে কোনটা কোনটা করতে হবে এগুলো তোমাদের বলে দিচ্ছি। তো চিত্র হচ্ছে কি, চিত্র হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। চিত্র কি, প্রতিবর্ত ক্রিয়া। সো দ্যাটস ইট, এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। আই হোপ আমি তোমাদের হচ্ছে এই জায়গাটা বুঝাইতে পারছি, ঠিক আছে? সো এই হচ্ছে একটা মানে বিদঘুটে হাত আইকা আমরা মিলি প্রতিবর্ত ক্রিয়াটা বুঝাই ফেললাম। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কাছে অধ্যায় 12, যেটা অবশেষে আমরা আমাদের এই পার্টটা শেষ করলাম। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আই হোপ তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারছো, ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ওকে, সো সামনের ক্লাসগুলো তোমাদের সাথে দেখা হবে, এবং যারা এইচএসএ 26 ব্যাচ, এইচএসএ 26 এর জন্য ডেডিকেটেড আমি এই ক্লাসটা বানিয়েছিলাম। তো 26 ব্যাচের সাথেও সামনে হয়তো দেখা হবে। বাট এটা তোমাদের সাথে হয়তো আমার শেষের দিকের ক্লাস, যাদের সাথে মানে একাডেমিকের পার্সপেক্টিভে শেষের দিকের ক্লাস। কিন্তু তোমাদের সাথে আমার পরবর্তীতে ইনশাআল্লাহ মেডিকেলে এবং হচ্ছে মেডিকেলের ক্লাসগুলোতে, মেডিকেল অ্যাডমিশনের ক্লাসে কিংবা ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসে আবারও দেখা হবে। আর যদি অন্য কোনো ব্যাচ হয় তোমাদের সাথে তো একাডেমিক ক্লাসে দেখা হবে। ওকে, সো তোমরা ডেফিনেটলি যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা আরটিডিএস এর সাথে যুক্ত থাকবা। ওকে, বা হচ্ছে আমার এই চ্যানেলে দেখবা সবগুলো মেডিকেল রিলেটেড আপডেট পাবা এই চ্যানেলটাতে। আর যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারাও হচ্ছে আমার চ্যানেলে আপডেট পাবা ভার্সিটি স্টেশনের মাধ্যমে। ওকে, সো বেস্ট অফ লাক সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ সামনের কোনো এক সময়। এবং আমি সবসময় একটা ভিডিও শেষে কথা বলি, আমার এই ভিডিওর হচ্ছে পারিশ্রমিকটা কি, পারিশ্রমিকটা তোমাদের কাছ থেকে ডেফিনেটলি নিব। যেদিন তোমাদের সাথে দেখা হবে আমার, তোমরা তোমাদের সাথে আমার সাথে তোমাদের অনলাইনেই হচ্ছে ইন্টারাকশন হয়, তো যেদিন তোমাদের সাথে দেখা হবে ওই দিন তোমরা হচ্ছে আমাকে এক কাপ চা খাওয়াই দিবা, শেষ। এটা হচ্ছে আমার পারিশ্রমিক। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।